আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। সার্ভিমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে আরিফুল ইসলাম আরিফ আছি আপনাদের সাথে। আজকে আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সপ্তম ব্যাচের ক্লাস নাম্বার 6। আজকে আমাদের ক্লাসের আলোচ্য বিষয় ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং। এটা হচ্ছে ইনস্টাগ্রামের স্লাইড। আমি প্রথম দিকে থিওরি ক্লাস নেওয়া উচিত ছিল, বাট প্রথমে আমি এক কাজ দেখিয়েছি, থিওরি নেই নাই। ইনস্টাগ্রামের যে কিছু বেসিক থিওরি সেগুলো আমরা অলরেডি দেখে ফেলেছি যে আসলে ইনস্টাগ্রামে কী কী করা যায়। হ্যাশট্যাগের একটা বিশাল বড় বিষয় ছিল। তবে একটা তথ্য আমি দিতে চাই যে ইনস্টাগ্রাম কিন্তু মোবাইল ফটো শেয়ারিং ওয়েবসাইট। হ্যাঁ, যে এইখানে মোবাইল যতটা সুন্দর ততটা কিন্তু পিসিতে এতটা সুন্দর না। সুন্দর না বলতে এটাকে মোবাইল থেকে ইউজার ফ্রেন্ডলি করা হয়েছে আর কি, অর্থাৎ মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট এরকম বিষয়টা। ইনস্ট্যান্ট ক্যামেরা এবং ইনস্টাগ্রাম, ইনস্ট্যান্ট ক্যামেরা আর টেলিগ্রাম এই দুইটা শব্দ একসাথে মিলে তৈরি হয়েছে ইনস্টাগ্রাম। তার মানে বুঝতে পারছেন ক্যামেরার সাথে ছবির সম্পর্ক, আর এটা দ্রুত সম্ভব মোবাইল ফোনে। ইনস্টাগ্রাম ইকুয়াল ইনস্ট্যান্ট ক্যামেরা প্লাস টেলিগ্রাম। 2010 সালে এটা ফাউন্ডেড হয় কেভিন সিস্টম অ্যান্ড মাইক ক্রেজারের মাধ্যমে। তারপরে 2010 সালে 6 অক্টোবরের দিকে এটা প্রথম অ্যাপলে তাদের অ্যাপ স্টোরে তারা অ্যাপল যে ডিভাইসগুলো আছে তাদের জন্য অ্যাপস ছাড়ে। তারপরে 2012 সালে ইনস্টাগ্রামে মূলত অ্যান্ড্রয়েড ভার্সনের জন্য তারা উন্মুক্ত করে। তারপরে 2012 সালের শেষের দিকে ফেসবুক ইনস্টাগ্রামকে কিনে নেয়। আপনারা এটা জানেন তাই না, যে ফেসবুকটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামকে কিনে নিয়েছে, এটা জানেন? জি ভাইয়া। ওকে, আগে ইনস্টাগ্রামের লোগো ছিল এইরকম, এখন হচ্ছে দেখতে এরকম। এই যে দেখেন, এই একটা বিষয় যেটা গুগল মিটে হয় আর কি। হ্যাঁ, লেটে ঢুকলে তাকে বারবার জয়েন করাতে হয়। আমি একটু ফোন থেকে যুক্ত হয়ে নিই, তাহলে ইজি হবে। আসসালামু আলাইকুম আরিফ ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি, বলুন। ভাই আমি তো পঞ্চম ব্যাচের স্টুডেন্ট ভাই, আমি একটু মনে করলাম ঢুকি বাইকের ক্লাসে। জি শিওর, ভালো করেছেন ভাই। আচ্ছা ভাই, ক্লাস কোন সময় শুরু হবে ভাই? জি, ক্লাস কোন সময় শুরু হবে ভাই? ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে আমাদের। হ্যাঁ, ক্লাস শুরু হয়ে গেছে। আচ্ছা ভাই। সমস্যা না, আপনি আচ্ছা ভাই। থাকতে পারেন। আর কি আসে আচ্ছা বিষয় বলেন তো, আপনি কি করছেন এখন? ভাই, কন্টেন্ট রাইটিং এর একটা কাজ পাইছিলাম ভাই। গুড, ফ্রিল্যান্সিং করছেন কোথাও? জি ভাই। কোন মার্কেট প্লেসে? মানিক ভাই কি মনে করেন করছিলাম তো ভাই। আচ্ছা, ভাইয়ের সাথে লাগিয়ে আছে। গুড, লেগে থাকে, ইনশাল্লাহ হয়ে যাবে। ভাই সার্টিফিকেট কবে দেবেন ভাই? আচ্ছা, সার্টিফিকেট ফোন দিন আমাকে, আমি নোটিশ করে দিব আর কি। ও আচ্ছা আচ্ছা। ওকে। দেখলাম ওই যে ঈদের ভাই, আমি তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টে করছিলাম। তা আমার দুইটা সার্টিফিকেট ইস্যু হয়েছে, তা দুইটাকে আমি একই দিনে পাবো? জি জি, আচ্ছা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই। আচ্ছা, ডেমোগ্রাফিক্স আপনাদেরকে একটু জানতে হবে, বিশেষ করে অর্গানিক মার্কেটিংয়ের জন্য। ইনস্টাগ্রামে আসলে কারা বেশি থাকে, কারণ কোন ধরনের অডিয়েন্সটা বেশি এটা না জানলে মার্কেটিংটা ঠিকমতো করতে পারবেন না। ইনস্টাগ্রামের ইউজাররা মোটামুটি দুই ভাগে বিভক্ত করা হয়েছে ওদেরকে। 50% হচ্ছে আইফোন ইউজার, 50% হচ্ছে অ্যান্ড্রয়েড ইউজার। যদিও এটা ভ্যারি করে, এখন অ্যান্ড্রয়েড ভার্সনে যেহেতু দ্রুত পপুলারিটি ছড়াচ্ছে, এখন হয়তো এটা 60-40 হয়ে যাবে আর কি। আর স্লাইডগুলো একটু আগের। তারপরে একটা আইডিয়া পাবেন, 90% ইউজার্স আন্ডার 35, অর্থাৎ 97% লোকের মধ্যে 97% লোক 35 বছর বয়সী হয় এখানে। ইনস্টাগ্রামের যে তখন অ্যাকাউন্ট করা হয়, যে ইমেইল বা যে তথ্যগুলো দেওয়া হয়, তখন তাদের এজ তারা দেখে আর কি ইনস্টাগ্রাম, সেই তথ্য মতো এটা। আবার দেখা যাচ্ছে যে 32% হচ্ছে তারা কলেজ স্টুডেন্ট এবং তারা বেশি অ্যাক্টিভ থাকে। তাহলে আপনাকে বুঝতে হবে
এই তথ্যগুলো জানার উদ্দেশ্য হচ্ছে আপনি যেন মোটামুটি ক্যাচ করতে পারেন যে কারা আসলে ইনস্টাগ্রাম বেশি ব্যবহার করে। আবার দেখা যায় যে 24% মানুষ শতকরা তারা দিনে 3 বার মতো ইনস্টাগ্রামে যায়, শতকরা 24% মানুষ। আপনার কথা যদি চিন্তা করেন, আপনি হয়তো 7 দিনেও একবার ইনস্টাগ্রামে যান কিনা আমি কনফিউজড, কিন্তু ফেসবুকে কিন্তু দিনের মধ্যে মিনিমাম 30, 40, 50, 60 বারের বেশি ক্লিক করেন বা ওপেন করেন ফেসবুক অ্যাপটা, তাই না? বুঝতে হবে ইনস্টাগ্রামটাতে মানুষজন একটু কম যায়, তবে গড়ে এবারে হিসাব করলে দিনে 3 বার মানুষ যায়। ইনস্টাগ্রামে পোস্ট করা তো আমরা মোটামুটি সবাই পারবো, এটা ফেসবুকের মতো পোস্ট করা যায়। ভিডিওসগুলো হচ্ছে 3 থেকে 7 সেকেন্ডের মতো লম্বা হয়, তবে কিছু কিছু ভিডিও দেখবেন যে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের ভিডিও আছে। তো সেই ভিডিওগুলো আপনাকে অ্যাড করতে হবে। ইনস্টাগ্রামের একটা অ্যাডন্স আছে IGTV, যেটা তাদের ফিচার, এটা IGTVর মাধ্যমে অ্যাড করতে হয় ভিডিওগুলো। তারপরে বেসিক্যালি ইনস্টাগ্রামে ফিল্টার দেওয়া যায় ফটোতে, যেটা আমরা ফেসবুকেও পারি, কিন্তু ফেসবুকে এত বেশি ফিল্টার দেওয়া যায় না। ফ্রেম সেট করা যায়, আবার হচ্ছে ইনস্টাগ্রামে আপনি ফটো বা আদার্স কোনো টেক্সট ডিরেক্ট করাতে পারবেন। অনেকে দেখবেন যে ফাইবারে লিখে রাখছে DM মানে হচ্ছে ডিরেক্ট মেসেজ, এটা একটু মনে রাখবেন, ঠিক আছে? ইনস্টাগ্রাম DM সম্পর্কে আপনাকে ক্লায়েন্ট বলবেই, তো বুঝতে হবে এটা ডিরেক্ট মেসেজ দিয়ে মানুষকে জানাতে হবে আর কি। যে কারো প্রোফাইলে গিয়ে তাকে মেসেজ করতে পারবেন। এই ট্যাবস আছে যেগুলো, হোম, এক্সপ্লোর, আপলোড, নিউজ। অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামে যে কাজটা আপনাকে করতে হতে পারে অর্গানিক মার্কেটিংয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমার একটা প্রোফাইল আছে, আমার একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, এই ব্র্যান্ড অ্যাকাউন্টটাকে তুমি রিচ করাও বলতে বোঝানো হচ্ছে যে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের কাজ থাকে যারা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে যারা কাজ করে তাদের। তো এই কাজটাতে করতে গেলে আপনার কয়েকটা বিষয় জানতে হয়, সেটা আমরা দেখে আসি ফাইবার থেকে কী কী বিষয় আপনার জানা লাগবে। ফাইবারে গেলাম, যদি লেখেন এখানে যে ইনস্টাগ্রাম মার্কেটিং বা যে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, এটা দেখতে হবে, ঠিক আছে? কারণ আমরা যেটা শিখছি এটা হচ্ছে অর্গানিক গ্রোথ, এই কাজের ডিমান্ডটা একটু বেশি। আমরা যে হ্যাশট্যাগ রিসার্চ শিখেছিলাম, তারপরে ইনফ্লুয়েন্সার রিসার্চ শিখেছিলাম, এইগুলোর ডিমান্ড বলতে বাজেটটা একটু কম থাকে, কাজটা মোটামুটি ইজি থাকে, আর কাজটা ওয়ান টাইম হয়, তাই না? হয়তো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল যে তার 500টা হ্যাশট্যাগ লাগবে বা 200টা হ্যাশট্যাগ লাগবে, সে এটা একবারে নিয়ে নিল। কিন্তু যারা অর্গানিক গ্রোথ নিয়ে যারা কাজ করবেন তাদের ক্ষেত্রে হয় কি, এই কাজগুলো 15 দিন, 20 দিন, 1 মাস, 3 মাস, ইভেন ইয়ারলি ভিত্তিক হয় আর কি। ইনস্টাগ্রামের গ্রোথ নিয়ে যদি আপনি কাজ করতেন, আপনাকে কিছু বিষয় জানতে হয়। এখানে বেশিরভাগই জানতে হয় সেটা হচ্ছে আউট অফ দি বক্স চিন্তা করতে হবে, মানুষকে কনভিন্স করা বিষয় জানতে হবে, হ্যান্ড ফলো বাড়ানো টেকনিকগুলো জানতে হবে। দেখুন এই কাজের কিন্তু প্রচুর চাহিদা, দেখছেন 20টি অর্ডার লাইনে আছে। আই উইল বি ইউর ম্যানেজার, দেখছেন, আই উইল বি ইউর ম্যানেজার ফর সুপার ফাস্ট ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। সে আসলে কি করে এখানে? 7 days প্রোভাইড রিয়েল অ্যাক্টিভ টার্গেটেড ফলোয়ার্স, দেখছেন, অ্যাক্টিভ এবং টার্গেটেড ফলোয়ার্স, এবং কি করবে সে অর্গানিক্যালি করবে, এবং এই কাজটা করতে তার কি লাগবে? পাসওয়ার্ড লাগবে। কারণ আমরা জানি যে ফেসবুক পেজ যেভাবে আমরা তৈরি করে ফেসবুক পেজের মাধ্যমে আমার প্রোফাইল থেকে পেজটা তৈরি করে ক্লায়েন্টকে শুধু অ্যাডমিট করে দিলেই হয়, ক্লায়েন্টের আইডির পাসওয়ার্ড লাগে না, তাই না? এটা আমরা জানি। কিন্তু ইনস্টাগ্রামে কিন্তু পাসওয়ার্ড লাগবে। ইনস্টাগ্রামে যদি পেজ করা যায় না, সরাসরি তার প্রোফাইল থেকে আপনাদের কাজটা করতে হয়, এই জন্য পাসওয়ার্ড লাগে। যাই হোক, কাজের কিন্তু রেটও খুব ভালো। দেখুন সবারই কম বেশি কাজ আছে। তারা কী কী কাজ করে? 5 days তারা মেনটেন্স করবে, প্রতিদিন একটা করে পোস্ট দিবে, ট্রেন্ডিং কিছু হ্যাশট্যাগ দিবে, ইনক্রিজ এঙ্গেজমেন্ট দিবে। অর্থাৎ আগে যেমন এঙ্গেজমেন্ট ছিল তার থেকে এঙ্গেজমেন্টটা বাড়াবে, এবং সে প্রতিদিন একটা করে পোস্ট দেবে। অনেক সময় এই পোস্টগুলো ফ্রিল্যান্সাররা তারা নিজেরা ডিজাইন করে ক্যানভা থেকে, অথবা ক্লায়েন্টের ডিজাইন করা থাকে, তারা আপনাকে শুধু দিয়ে এই পোস্টগুলো করায় নেয়। তবে একটু চেষ্টা করবেন, যারা ডিজাইন সেক্টরটা জানেন, মোটামুটি গ্রাফিক্স বা ক্যানভা সম্পর্কে একটু আইডিয়া আছে, তারাও চাইলে খুব বেশি কঠিন না, 1 ঘন্টা যদি আপনি সময় দেন, আপনার ক্যানভা শেখা শেষ হয়ে যাবে, ঠিক আছে? দেখুন অর্ডার আছে এটাতেও, তিনি যেটা করে 5 days ইনস্টাগ্রাম মার্কেটিং টার্গেটেড গ্রোথ উইথ ফলো আনফলোয়িং নট ইনক্লুডেড। ফলো এবং আনফলো
এটা হচ্ছে নট ইনক্লুডেড, মানে তার অ্যাকচুয়ালি বিষয়টা এমন যে আমি ফলোয়ার নিয়ে এসে দিলাম, আনফলো যদি কেউ করে বা যদি হচ্ছে ফলোয়ার বাড়লো হঠাৎ করে একদিন কমে গেল, এইরকম সে রিস্ক নেবে না, অথবা সে বোঝাতে চেয়েছে এইরকমভাবে যে আমি ফলো করে দিব, কাউকে আনফলো করতে পারবো না, এইরকম হয়তো সেটা ক্লিয়ার করতে পারে নাই। এটা ক্লায়েন্টের সাথে কথা বলে তাকে বোঝাতে হবে যে সে আসলে আনফলোয়িং ইনক্লুডেড বলতে কী বোঝাইছে এটা। ওকে, আই উইল ডু সুপার ফাস্ট অর্গানিক গ্রোথ, এই যে $5 শুরু করে একবার 25 চলে গেছে আর কি। কী কী আছে দেখুন পিকচারে, টার্গেটেড অ্যান্ড রিয়েল অ্যাক্টিভ ফলোয়ার্স, ইনক্রিজ এঙ্গেজমেন্ট, রিসার্চ হ্যাশট্যাগ আমরা পারি, এটা পারি, ইনক্রিজ ওয়েবসাইট অর প্রোফাইল ভিজিট। এই যে ওয়েবসাইট অর প্রোফাইল ভিজিট করা বলতে ইনস্টাগ্রামের যে যখন আমরা প্রোফাইল তৈরি করছিলাম তখন একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া যেত, ঠিক আছে, ওই অ্যাড্রেসটা কিন্তু আপনারা অ্যাড করে ফেলবে প্রোফাইলের মধ্যে। তারপরে কম্পিউটার অ্যানালাইসিস, ডেইলি 20 to 50+ ফলোয়ার্স, এই বিষয়টা তিনি লিখে এটা বোঝাতে চেয়েছে উনি প্রতিদিন তার আইডিতে 20 থেকে 50টা ফলোয়ার্সে নিয়ে আসে দেবে। এটা খুব বেশি কঠিন না, এটা আপনারা যদি প্রতিদিন 2 ঘন্টা সময় দেন বা 3 ঘন্টা সময় দেন, এই 20-22টা ফলোয়ার বা 30-40টা ফলোয়ার কোনো বিষয় না। আমরা কিছু মেথড দেখবো আজকে, হ্যাঁ। আচ্ছা, বেসিক গ্রোথ কী আছে এখানে, গ্রো টার্গেটেড ফলোয়ার্স 400 থেকে কত 500, একটু খেয়াল রাখেন কয়দিনে দিবে, এটা 14 দিনে দিবে। সে 500 ফলোয়ার্স দিবে, হচ্ছে $80 তিনি চার্জ করবে আর কি। এটা 7 দিনের জন্য কাজ। তাহলে বুঝতে পারছেন যে এই কাজগুলো আসলে ওয়ান টাইম হয় না, একদিনের হয় না, একটু কয়েকদিনের সময় নেওয়া হয়। আমি জাস্ট হচ্ছে দেখাতে এসেছিলাম কী কী কাজ আপনাদের করতে হবে আর কি। এই কাজটা একটু অ্যাডভান্স লেভেলে, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি রিপোর্ট, অ্যাকাউন্ট অ্যানালাইসিস অ্যান্ড অপটিমাইজেশন, গ্রোথ টিপস। সে কিছু টিপস দিবে, যেমন আমি যদি আপনাদেরকে যে ফেসবুকের স্লাইডগুলো দেখাইছিলাম, যদি বলি যে এইগুলোই আমার টিপস, দেন আপনি ওইটাকে PDF করে ক্লায়েন্টকে দিতে পারেন, বা আপনি নোট করে আপনার মতো করে স্লাইড বানাই ক্লায়েন্টকে দিতে পারেন যে তুমি এইগুলো করতে পারো টিপস আকারে। আর ক্লায়েন্টকে কিছু সাজেস্ট করা যে তোমার এখন যে অবস্থাতে আছে তুমি এটা ফলো করো, ভালো করতে পারো, এরকম কিছু সে টিপস দেবে। কিছু স্ট্র্যাটেজি সে রিপোর্ট দেবে, সে যে পদ্ধতিগুলো ফলো করছে সেগুলো রিপোর্ট আকারে দিয়ে দিবে যে হ্যাঁ আমি এই পদ্ধতিতে কাজ করছি, তোমার ফ্যান ফলোয়ার এতগুলো আসতেছে যাচ্ছে, এগুলা। আর এই যে অপটিমাইজেশন বলতে ওই লিঙ্ক তৈরি করে দেওয়া, যেটাকে আমরা বলি ভ্যানিটি URL, যেটা ইউজার আদার্স ফটোগুলোতে সে একটু ডিজাইন করে দেবে, এইরকম অপটিমাইজেশন। ওকে, তো মোটামুটি আমরা দেখলাম কী কী কাজগুলো করতে হয় ইনস্টাগ্রামে, যারা ইনস্টাগ্রামে গ্রোথ নিয়ে কাজ করে। তো আমরা ইনস্টাগ্রামে আসলাম। স্ট্র্যাটেজি রিপোর্টটা আরেকবার বলেন। আচ্ছা, স্ট্র্যাটেজি রিপোর্টটা এটা এক একজন ফ্রিল্যান্সার এক একটা ভাবে দেয়। যেমন ধরুন সে কী কী পদ্ধতিতে কাজ করছে, সেই কাজগুলো করার পরে গ্রোথটা কী অবস্থাতে আসলো সেটা এক্সেল শিটের মাধ্যমে সে দেখায় দিল, একটা রিপোর্ট আকারে সে দিল। তার এই কাজের অগ্রগতি কত দূর হলো, বুঝতে পেরেছেন? ডে বাই ডে সে একটা হিসাব রাখলো আর কি, তেমন বিষয়। আর এগুলো থার্ড পার্টি সফটওয়্যার পাওয়া যায়, এগুলো জাস্ট আইডির লিঙ্কটা দিলে মোটামুটি ওই আইডির আদ্যপান্ত চলে আসে আর কি। আমরা একটু দেখি যে আসলে ইনস্টাগ্রামে ফ্যান ফলোয়ার কীভাবে বাড়ানো যায় অর্গ্যানিকভাবে। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন, বাংলাদেশে কিন্তু অনেক সময় ফেসবুকে বুস্টিং দেখতে পারবেন, হ্যাঁ, যে 500 টাকায় নিয়ে নিন 20,000 ফলোয়ার, লাইক, তাই না, আসে এরকম সাবস্ক্রাইবার নিন। এইরকম কাজগুলো কখনোই ক্লায়েন্টের অ্যাকাউন্টে করবেন না, নিষেধ। ফাইবার এমন একটা জায়গা যে আপনার কাজ হয়ে গেছে, ক্লায়েন্ট আপনাকে টাকাও দিছে, এরপরেও ক্লায়েন্ট চাইলে সে তথ্য প্রমাণাদি জড়ো করে আপনার প্রোফাইল রিপোর্ট করতে পারে, বুঝতে পেরেছেন? তা কাজ শেষ হয়ে গেলে তার সাথে যে সম্পর্ক সে বিষয়টা আসলে এমন না। তো এটা একটু মাথায় রাখবেন, কারণ অনেক ফ্রিল্যান্সারের সাথে এইরকম ঝামেলা হয়ে যায় যে অনেক পুরাতন বায়ার এসে দেখা যায় যে তার হচ্ছে তার বিরুদ্ধে কথা বলছে ফাইবার সাপোর্টে, পরে আবার সেই ফাইবার সাপোর্টে গিয়ে আবার সেগুলোকে ভেরিফাই করার পরে ঝামেলাগুলো মিটে যায়। তো আপনারা যেন এই অবস্থা না পড়েন। ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে, যেহেতু ইনস্টাগ্রামে কাজটা করতে হবে তার প্রোফাইলের অ্যাক্সেস নিয়ে, এই জন্য কোনো উল্টাপাল্টা কিছু করা যাবে না। যা করবেন জেনুইন করবেন। কাজ যদি কম, আপনারা তো টার্গেট দিয়েছেন আপনি 50 জন করে, আপনি পারছেন না, হয়তো প্র্যাকটিক্যালি গিয়ে পারছেন না, আপনি 20 জন করে পারছেন, তাই ওইভাবে কনভিন্স করেন।
ভাই আমি তোমাকে টার্গেট দিয়েছিলাম 50 জন করে দিব, কিন্তু আসলে তোমার আইডির যে গ্রোথ এটাতে 20 জনের বেশি হচ্ছে না, একটু সময় দাও আমাকে। ক্লায়েন্ট কিন্তু সময় দিবে, ঠিক আছে? কারণ এই থার্ড পার্টি সফটওয়্যারগুলোতে যদি আপনি ফ্যান ফলোয়ার বাড়াই নেন, সেক্ষেত্রে ফ্যান ফলোয়ার বাড়বে ঠিকই, কিন্তু গ্রোথ আসবে না। আর ক্লায়েন্ট কী চায়, তার অল্প ফ্যান ফলোয়ার বাড়ুক, সমস্যা নাই, একটা পোস্ট করলেও যেন 10 জন যেন দেখলে 5 জন যেন লাইক কমেন্টস করে, এরকম বিষয়টা। তো ইনস্টাগ্রামে যখন আপনি একটানা ফলোয়ার বাড়াতে যাবেন, যেমন ধরলাম আমি যদি এখানে সার্চ করি, যে মনে করলাম যে একটা টপিক সার্চ করছি, ধরলাম সানগ্লাস, মনে করেন আমার সানগ্লাস হচ্ছে প্রোডাক্টের নাম, বা আপনার ক্লায়েন্টের যে টপিকটা হচ্ছে সানগ্লাসের উপরে। এখন এই সানগ্লাস রিলেভেন্ট মানুষজনকে কি করতে হবে, আপনার ফ্যান ফলোয়ার বাড়াতে হবে, তাই না? বা আপনি 1 ঘন্টায় কতটুকু ফলোয়ার বাড়াবেন, কতজনকে লাইক দিবেন, এটার উপরে ডিপেন্ড করে আপনার আইডি কতখানি টিকবে, কতখানি টিকবে না। অনেক সময় ফেসবুকে যখন অতিরিক্ত কমেন্টস করেন, আপনার কমেন্টস ব্লক করে দেয়। অনেক সময় যদি অতিরিক্ত লাইক করতে যান, লাইক ব্লক করে দেয়, ঠিক আছে? এমন অনেকগুলো কিন্তু বিষয় আছে, একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, আমি টপিকটা একটু চেঞ্জ করে দিই। ফুড লিখে দিই, লাগছে যদি ফুডই লিখে দিলাম, যাই হোক। এটা আসুক। 1 ঘন্টায় আপনি যদি 30 থেকে 40 জন পার্সনকে ফলো করেন, এটা অ্যাজ ইউজুয়াল। আপনাকে দিয়ে একটা এক্সাম্পল দেবেন, আপনি যখন ফেসবুকে স্ক্রল করেন, আপনি কি যতক্ষণ পর্যন্ত স্ক্রল করছেন ততক্ষণ পর্যন্ত সবাইকে লাইক কমেন্টস করেন না? কি করেন, হয়তো কারোটাতে লাইক দিচ্ছেন, কারোটাতে একটু কমেন্টস করছেন, কারো পোস্ট শেয়ার করছেন। এটা কি একজন নর্মাল মানুষের বিহেভিয়ার। এটাকে কিন্তু কোনোভাবে রোবোটিকভাবে চিন্তা করার কোনো সুযোগ নাই। কিন্তু ফ্যান ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে যদি কেউ সবসময় লাইকস কমেন্টস করে যায়, বা অল টাইম দেখা গেল যে কার কাছে নয়েজ হচ্ছে, অল টাইম ফ্যান ফলোয়িং দিলে আপনাকে মনে করবে রোবট। যখনই আপনাকে রোবট মনে করবে, প্রথমবার হয়তো 2-একটা ওয়ার্নিং দিবে অথবা রেস্ট্রিক্ট করে দেবে, পরে আইডি ব্যান করে দেবে। এই জন্য আমরা একটু নর্মাল ইউজারদের মতো বিহেভ করতে হবে। মনে করুন ফুড নিয়ে আমার কাজ কারবার, আমি ফুড নিয়ে একটা পোস্টের মধ্যে ক্লিক করলাম। ইনস্টাগ্রামের ধরনটা হচ্ছে এইরকম, আপনি যদি কাউকে ফলো করেন, সম্ভাবনা আছে ওই ব্যক্তিটাও আপনাকে ফলো করবে। এটা কি কেউ কখনো খেয়াল করে দেখেছেন যে আপনি কাউকে ফলো দিয়েছেন, যাকে ফলো দিলেন সেও আপনাকে এসে ফলো ব্যাক করে যায়? আমরা যেটা করতে পারি, মনে করলাম একটা ফুড, এটা এই জিনিসটা ভাই ফ্রেন্ডদের সাথে করতাম, বাট মানে অন্য র্যান্ডম কারোর সাথে, মানে ফ্রেন্ডদেরকে ফলো দিলে তারা আবার ফলো ব্যাক করতো, এরকম হয়তো আর কি। জি, এটা দেখবেন যে র্যান্ডমলি আপনি ফলো করছেন, যেমন এই ব্যক্তিকে আমরা চিনি না, তাই না? কিন্তু আমি যদি তাকে ফলো করি, 90% সম্ভাবনা আছে এই ব্যক্তিটাও আমার প্রোফাইলে এসে আমাকে ফলো ব্যাক করবে। এটা অ্যাকচুয়ালি ইনস্টাগ্রামের ধরনটাই এরকম, মানুষের মধ্যে কনসেপ্টটা এরকম, সে আমাকে ফলো দিয়েছে, ও তাকে একটা ফলো ব্যাক করে আসি। বুঝতে পেরেছেন কনসেপ্টটা? আচ্ছা, এখন তাকে তো আমরা ফলো দিলাম। এখন কথা হচ্ছে যে এই লোকটা তো একটা ফেসবুক ব্র্যান্ড পেজের মালিক, ইনস্টাগ্রাম ব্র্যান্ড অ্যাকাউন্টের মালিক। সে আমাকে ফলো করতেও পারে, নাও পারে, তাই না? কারণ তার নিজেরই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে। তাহলে দেখবেন এই লোকটার প্রোফাইলে কিন্তু অনেকগুলো কমেন্টস আসছে, তাই না? অনেকগুলো কমেন্টস আসছে, আবার দেখা যাচ্ছে যে অনেকগুলো লাইকস আসছে। এরা কারা? এরা হচ্ছে এই ফুড পছন্দ করে, এই ফুড রিলেভেন্ট কাজ করে, ওই রকম আইডির সাথে এই মানুষগুলো যুক্ত আছে।
এই মানুষগুলো যুক্ত আছে বিধায় তারা কি এই ফুড পছন্দ, তারা লাইক দিছে, কমেন্টস দিছে। তো আপনার ক্লায়েন্টের নিশ মনে করলাম ফুড, সে কি চাইবে যে ফুড যারা পছন্দ করে তারাই যেন ফ্যান ফলোইং দেয়। তাহলে সেই মানুষগুলো কারা? যারা কমেন্টস করলো এখানে এসে, যারা লাইক দিল, তারা না? কথা বুঝতে হবে আমার। জি ভাই। কথা কি বুঝতে পেরেছেন কিনা এটা বলেন। জি ভাই, বুঝতে পারছি। যে যে রিলেটেড সেই রিলেটেড মানুষই ফলো করে। এখন আপনার ক্লায়েন্টের টপিক হচ্ছে সানগ্লাস, আপনি ফলো করবেন কাকে? সানগ্লাস রিলেটেড পোস্ট। সানগ্লাস রিলেটেড পোস্টকে বুঝলাম, তো ওই পোস্টের মালিক তো তার তো নিজেরই একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট আছে, সে আপনাকে ফলো করতে পারে নাও করতে পারে, বাট সে আপনার কাস্টমার নাও হতে পারে। কিন্তু তাদের পোস্টে যারা কমেন্ট দিতেছে তারা কারা? তারা তো হচ্ছে নর্মাল ইউজার, তাই না? তারা আপনার সাথে কি করতে পারে? যুক্ত হতে পারে, তারা আপনার পণ্যটা কিনতে পারে। অর্থাৎ একটা পোস্টে যারা লাইকস কমেন্টস করছে তারাই কি আসলে আপনার কাস্টমার হতে পারে, তাদেরকে আমরা ফলো করব। এমনও দেখা যাবে যে কমেন্টস করেছে কেউ, তারও 20 কে 22 কে ফ্যান ফলোয়ার আছে, হতেই পারে, স্বাভাবিক বিষয়। দেখেন আমরা কয়েকটা ফলো দিচ্ছি। এখন দেখতে হবে এই কমেন্টসগুলো আসলে কত সময় আগে করা। দেখছেন কোনটা 17 ঘন্টা আগে, কোনটা 16 ঘন্টা আগে। যদিও এই সময়টা একটু হেরফের হয় এখানে ইনস্টাগ্রামে, এত সময় নয় এটা। একটু লাইকে আসি আমরা, কারা লাইকস দিল, এখান থেকে এসে আমি কয়েকজনকে ফলো দিলাম মনে করেন। এখন যেহেতু ফলো দিলে ফলো ব্যাক পাওয়া যাবে, আমি এই চিন্তা করে যদি দিতেই থাকি একটা না ফলো দিতেই থাকলাম, তখনই আমার অ্যাকাউন্টের সমস্যাটা দেখা যাবে। ওকে, আমি একটাতে ফলো করলাম। এবার এইখানে একটা বিষয় আছে, খেয়াল রাখুন। টপ পোস্ট লেখা আছে, জুম করতে হবে নাকি দেখতে পাচ্ছেন? দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, এই টপ পোস্ট মানে হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি এঙ্গেজমেন্ট আছে কোন কোন ছবিগুলোতে, সেগুলোকে টপ পোস্ট ধরা হয়। যেমন ধরুন এটাতে কত 1000 পার আছে, তাই না? 1000+ আছে। আবার দেখবেন যে কমেন্টস আছে, দেখছেন এটা কি রকমের এঙ্গেজমেন্ট এই একটা পোস্টের মধ্যে। দেখুন 142 জন লাইক দিছে, আবার 29 জন কমেন্ট দিছে, 470 জন লাইক দিছে, 15 জন কমেন্ট দিছে। অ্যাকচুয়ালি এখানে লাইক মানে কিন্তু লাভ চিহ্নটা, এটা অ্যাকচুয়ালি লাইক বলা হচ্ছে এখানে। হ্যাঁ, দেখবেন যে এই জায়গাতে কি লেখা আছে, মোস্ট রিসেন্ট। সবচেয়ে বেশি ফলোয়ার পাওয়ার পসিবিলিটি থাকে হচ্ছে এই মোস্ট রিসেন্ট পোস্টের মধ্যে। আমি যদি একটা রিলোড দিই, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে। লোড দিলে তো সমস্যা। দেখুন চেঞ্জ হয়েছে না? মোস্ট রিসেন্ট মানে এইমাত্র পোস্ট করলো কারা, পোস্ট করলো, সেই ছবিগুলো এইখানে দেখা যায়। আমরা তো জানি এটা টপগুলো হচ্ছে অনেকক্ষণ আগেকার। এখন যারা পোস্ট করলো, যদিও লেখা আছে 16 ঘন্টা 17 ঘন্টা আগে, কিন্তু এটা অ্যাকচুয়ালি আমি আপনারা হয়তো কনফিউজড হবেন, এটা কিন্তু রিসেন্ট পোস্ট, ঠিক আছে? এই টাইমটা একটু ম্যাচ করো না কেন জানি। এই ভদ্রলোককে যদি একটা লাইক দিই, যদি আমি একটা কমেন্টস দিয়ে আসি, আমি একটা জাস্ট কমেন্টস দিলাম, ও কিন্তু এখনো অ্যাক্টিভ আছে, অনেক বেশি পসিবিলিটি আছে সে আমার এই কমেন্টসটা দেখবে, এবং সে যেহেতু অনলাইনে আছে সে আমাকে ফলো দিবে এবং একটা ফলো ব্যাক করবে। এটা দেখুন অলরেডি কি মাত্র পোস্ট করলো, মাত্র একটা লাইক পড়ে গেছে। এইভাবে কি করতে পারি আমরা, বিভিন্ন রিলেভেন্ট পোস্টের মধ্যে যাব এবং সেইগুলোতে গিয়ে লাইকসও দিব, 2-1টা কমেন্টস দিয়ে আসবো, যাতে করে ইনস্টাগ্রাম বুঝতে পারে যে এটা একটা মানুষ ফেসবুক ইনস্টাগ্রাম চালাচ্ছে, কোনো রোবট দিয়ে চালানো হচ্ছে না। এই কাজগুলো আপনারা রোবট দিয়েও করাতে পারেন, অনেক সফটওয়্যার আছে করাতে পারেন। কিন্তু যেটা হয়, রোবটকে যদি আপনি সেট আপ করে দেন যে তুমি 5 মিনিটে 20 জন করে লাইক দিবা, 10টা করে কমেন্টস দিবা, তো সে কী করবে, প্রতি 5 মিনিটে সে 20 জন করে লাইক দিবে আর 10 জন করে কমেন্টস দিবে।
এবং সেই এই টাইমটা একই রকম থাকবে। একটা মানুষের পক্ষে কখনোই সেম টু সেম সময়ে একই রকম লেট করে করে ফ্যান ফলো করা সম্ভব হয় না। যখনই আমরা সফটওয়্যার দিয়ে করতে যাই তখন এটা সে ওই টাইম ফ্রেমের মধ্যে কাজ করতে গিয়ে ক্যাচ করে ফেলে ইনস্টাগ্রাম। যাই হোক, তারপরে একটা কথা ছিল, জি প্লিজ। যে আমরা যাকে ফলো করব বা যার পোস্টে লাইক বা কমেন্ট করব, সে আমি যেই রিলেটেড অ্যাকাউন্ট খুলেছি সেই রিলেটেড পোস্টই হওয়া লাগবে নাকি? সেই রিলেটেড পোস্ট হলে ভালো। কেন ভালো হবে? মনে করেন যে আমি একটা সার্চ করলাম, এখানে পিৎজা লিখে সার্চ করি, পিৎজা লিখে সার্চ করলাম। মনে করেন আপনার একটা ক্লায়েন্ট আছে যে আপনাকে কাজ দিয়েছে যে তার একটা পিৎজার অ্যাকাউন্ট আছে, সে পিৎজা নিয়ে কাজ করে, ওই অ্যাকাউন্টে ফ্যান ফলোয়ার বাড়াতে হবে। তাহলে এখন কাজ হচ্ছে পিৎজা নিয়ে, আর যারা কিনা চিংড়ি পছন্দ করে তারা কি পিৎজাতে আসবে? পিৎজা রিলেটেডই হওয়া লাগবে। এখন এই পিৎজা রিলেভেন্ট পোস্টগুলোতে এই যে লাইক করলো কারা? এই লাইক করলো ওই সমস্ত ব্যক্তিরা, আপনার মতো আমার মতো ব্যক্তিরা যারা কিনা পিৎজা পছন্দ করে। তো এদেরকে যদি আমি এঙ্গেজ করতে পারি আমার ক্লায়েন্টের অ্যাকাউন্টে ফলো দিয়ে, ভবিষ্যতে আমার ক্লায়েন্ট যখন পোস্ট করবে পিৎজার ছবি, তারা কি ওইখানেও লাইক দিবে, তাই না? দিবে কি না? জি দিবে। আর এই কারণে কি হবে, তার অ্যাকাউন্টের গ্রোথটা বাড়বে। যেটা আমরা যেটা করি কি, রোবট দিয়ে থার্ড পার্টি সফটওয়্যারে লাইক কমেন্টস কিনে ফেলি, তার ফলোয়ার বাড়ছে ঠিকই, পোস্টের মধ্যে কোনো গ্রোথ নাই। তখন সে বুঝে ফেলবে যে আপনি তার সাথে স্ক্যাম করছেন, স্প্যামিং করেছেন, আপনি ফেক ফলোয়ার নিয়ে এসে দিয়েছেন। এই জন্য আপনি সময় নিব, যেমন 500 জন, আমরা একটু আগে দেখলাম যে 400 থেকে 500 জন সে ফলোয়ার বাড়াবে মাত্র $85, 14 দিন সে সময় নিয়েছে। এরা কারা? ওই 400 থেকে 500 জন হবে তার জেনুইন পাবলিক, যারা আসলে নিশ রিলেভেন্ট। অনেক সময় ক্লায়েন্ট ইউকে হইতে পারে, ইউকে থেকে আপনার কাছে নক করতে পারে, তাই না? যে সে হয়তো বলছে যে ভাই আমার ইউকের মধ্যে যারা আছে তুমি তাদেরকে একটু এঙ্গেজমেন্টটা বাড়ায় দিতে তাদের মাধ্যমে। তবে এই যে আমরা সার্চ করলাম কি, পিৎজা ইউকে লিখে সার্চ করলাম, আপনি চাইলে বিভিন্ন কান্ট্রির নাম দিয়েও সার্চ করতে পারেন। গেলেন, তারপরে যে দেখুন লাইক চলে গেলেন, এখান থেকে জাস্ট কয়েকজনকে আপনি ফলো করেন, দেখবেন যেগুলো পার্সোনাল অ্যাকাউন্ট, পার্সোনালগুলোকে ফলো করবেন। ব্র্যান্ড অ্যাকাউন্ট যেগুলোকে, সেগুলোকে একটু কম ফলো দেবেন। পার্সোনাল বলতে তো আমরা বুঝি যেমন ব্যক্তি, ঠিক আছে? অলরেডি প্রায় মনে হয় আমি 10 থেকে 12 জনকে ফলো দিলাম। আমি যদি আরও বেশি ফলো দিতে থাকি, একটু পরে দেখা যাবে যে আমাকে ইনস্টাগ্রাম থেকে ব্যান করে দিতে পারে। এটা পসিবিলিটি আছে যে এই অ্যাকাউন্ট থেকে আমি আর ফ্যান ফলোইং করতে পারছি না। সো এই কাজটা করা রিস্কি, তবে যদি আপনি মেনটেন্স করে চলেন খুবই সহজ। এই গেল হচ্ছে, হ্যাঁ আমি যদি ধরেন দিনে 3 থেকে 4 বার 10 জন করে বা 15 জন করে ফলো করি, তাহলে কি এটা ক্ষতিকারক হবে না আরো কম সংখ্যক করতে হবে? আচ্ছা, একটা তথ্য বা হিসাব মধ্যে হচ্ছে এরকম যে তারা তথ্য দিয়েছে যে 60 মিনিটে আমরা সর্বোচ্চ 40 জনকে ফলো দিতে পারি। এটা হচ্ছে এক্সপার্টদের সাজেশন, ঠিক আছে? সর্বোচ্চ 40 জন, 35 থেকে 40 জন। তবে আপনার চেষ্টা করবেন 30-এর মধ্যে থাকার, ঠিক আছে? ঘন্টায় 30 জনের মধ্যে থাকার চেষ্টা করবেন, যে আমরা 1 ঘন্টায় 30 জন করে ফলোয়ার দেবো। আবার প্রথম 30 মিনিটে 30 জনকে ফলো দেবো না, একটা এমন বিহেভ করে ফলো দিতে হবে যেন 1 ঘন্টা ধরে আমি কাজ করছি, একটু পড়ছি, দেখছি, অল্প একটু ফলো দিয়ে আসছি, অর্থাৎ একটা 5 জনকে ফলো দিলাম, একটু পড়লাম, একটা কমেন্টস করে আসলাম, আবার দেখা যাচ্ছে যে 5 জনকে ফলো দিলাম। এইভাবে, বুঝতে পেরেছেন? যেটা একজন নর্মাল মানুষ করে। জি ভাই, বুঝছি। তাহলে দিনে আপনি একটা গোল সেট আপ করতে পারেন যে আমি সকালবেলা সকাল 8টা থেকে দেখা যায় যে 10টা পর্যন্ত 2 ঘন্টায় আমি 60 জনকে ফলো দেবো, আবার 1 ঘন্টা একটু ব্রেক দিব। এইভাবে আপনি দিনে 5টা বা 6টা মাইলস্টোন সেট আপ করতে পারেন, বা 4টা বা 5টা মাইলস্টোন সেট আপ করে ফলোটা করবেন। দিনে দেখা গেল যে 350 থেকে 400টা ফলো করতে পারবেন দিনে, ঠিক আছে? সব এই 24 ঘন্টা মিলাইয়া, তাহলে আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে। অনেকেই হয়তো এর
বেশিও করতে পারে, বাট যদি কপাল খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট ব্যান। এই গেল একটা বিষয়। তাহলে ফ্যান ফলোয়ার কিভাবে বাড়াবেন 14 দিনে 15 দিনে সেটা আমরা বুঝলাম। আচ্ছা, আরেকটা বিষয় আছে, ইনস্টাগ্রামে পোস্ট দিতে হয়। ওই যে ক্লায়েন্ট বলে দিবে যে তুমি 7 দিন যে ফ্যান ফলোইং করে দিবা, 7টা পোস্ট করে দিবা, এরকম অনেক বিষয় থাকে। যারা ম্যানেজমেন্ট নিয়ে কাজ করে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট নিয়ে, তাদের ক্ষেত্রে এটা হয়। আমরা একটা পোস্ট দেওয়া দেখি। আসলে পোস্ট দেওয়ার জন্য কোথায় যাবো আমরা? সরাসরি এখানে যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাসের মধ্যে ক্লিক করলে আমরা পোস্ট দিতে পারবো। ঠিক আছে, মনে করেন এটা আমি একটা পোস্ট দিলাম, ধরুন এইটাই, এটা ক্লিক করলাম ছবিতে, বাট ফোন থেকে এটা আরো ভালো হয়। ছবিতে ক্লিক করলাম, এই যে দেখো ফিল্টারগুলো আছে, যে ফিল্টারের কথা আমরা বলছিলাম একটু আগে, যে ইনস্টাগ্রামে চমৎকার চমৎকার ফিল্টার দেওয়া যায়। ঠিক আছে, অ্যাডজাস্টমেন্টের মধ্যে এসে আপনি এটাকে একটু ব্রাইটনেস বাড়াতে কমাতে পারেন, যেটা ফেসবুকে আসলে এতগুলো ফিচার নাই, কিন্তু রিসেন্ট ফেসবুকে অল্প স্বল্প কিছু করা যায়, কিন্তু ইনস্টাগ্রামে এটা বেস্ট। ভাই অনেককে দেখা যায় যে ইনস্টাগ্রাম ফিল্টার ব্যবহার করে ভিডিও মেক করে, এরপরে সেটা কি ডাউনলোড করে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপলোড করে নাকি এরকম বিষয়টা? ইনস্টাগ্রামে ফিল্টার মেক করে যদি ভিডিও অ্যাড করে, সেটা হতে পারে তার ফোনের ক্যামেরাতে তো ফিল্টার মেক, এখন ফিল্টার দেওয়া যায়, এটা মনে হয় জানেন তাই না? যে বিভিন্ন যে অ্যান্ড্রয়েড সফটওয়্যার যেগুলো আছে প্লে স্টোরে, সেগুলোতে তো ফিল্টার রেডিমেড করা থাকে। ক্যামেরা ধরলে আপনি দেখা যাচ্ছে ফ্রেম যোগ করা যায়, ফিল্টার যোগ করা যায়, সেখান থেকে হয়তো তারা ক্যামেরাতে ভিডিওটা করে ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছে, তাকে ডাউনলোড করতে হচ্ছে না। এই যে স্ন্যাপচ্যাট না কি যেন, অনেকে বলে ইনস্টাগ্রাম ফিল্টার অ্যাড করছি ভাই, সেক্ষেত্রে কিভাবে করে তাই বল? আচ্ছা, সেক্ষেত্রে যে এইভাবে তাকে ফিল্টার অ্যাড করতে হবে, সেটা আবার ডাউনলোড করতে হবে, ঝামেলা আছে তো এটা। আবার যদি আপনি একটু সার্চ করেন প্লে স্টোরে ইনস্টাগ্রাম ফিল্টার লিখে, দেখবেন যে অ্যাপস পাবেন। আমরা একটা ক্যাপশন দিই, কিছু একটা লিখলাম, চাইলে আপনি হচ্ছে লোকেশন দিতে পারেন, অ্যাক্সেসিবিলিটি, আপনি এইখানে একটা অল্টার টেক্সট দিতে পারেন। অল্টার টেক্সট হচ্ছে এটা সার্চ ইঞ্জিনকে বোঝাতে সাহায্য করে আসলে এই পোস্টটা কিসের। ধরে নিলাম এটা আমাদের একটা গ্লাসের পোস্ট, এটা অ্যাকচুয়ালি একটা থাই গ্লাসের উপরে স্টিকার আসলে। হ্যাঁ, আমি যদি লিখি এখানে থাই গ্লাস স্টিকার, আসলে এই লেখাটা এই ইনস্টাগ্রামে যে সার্চ করার সময় ইনস্টাগ্রাম বুঝে ফেলে। তো আপনার যদি পিৎজা হয় সেক্ষেত্রে কি পিৎজা লিখে রাখবেন, যদি যেই টপিক হবে সেই টপিকটা লিখে রাখবেন, এটা সার্চ ইঞ্জিনকে বোঝানো হবে। তারপরে হাইড লাইক অ্যান্ড ভিউ কাউন্ট অন দিস স্পটে, অর্থাৎ আপনাকে যারা এই যে ফ্যান ফলোইং করবে, যারা লাইক দিবে, সেটা আপনি এখানে হাইড করতে পারেন, যে কেউ লাইক দিল, কতজন লাইক দিল সেটা যেন দেখা যাবে না। আমি থাকলাম, এটা রাখলাম। কমেন্ট অফ করতে পারেন, কমেন্ট অন করতে পারেন, যেমন আছে এরকম থাকলো। দেন তারপর আমরা এটাকে শেয়ার করতে পারি। বাট মোবাইল ফোনে কিন্তু একটু আরও বেশি ফাংশন পাবেন, পিসিতে এত বেশি ফাংশন দেয় না এরা। ঠিক আছে, দিলাম এখানে, এটা শেয়ার হয়ে গেছে। দেখুন শেয়ার হয়ে গেছে। কেউ যদি ইনস্টাগ্রাম যদি আপনি ডবল ট্যাপ করেন কোনো ছবির উপরে, আঙুল যদি ডবল ট্যাপ করেন এটাতে লাইক পড়ে যায়। এই দেখছেন, আমি জাস্ট ডবল ট্যাপ করলাম, এটাতে লাইক পড়ে গেল। অনেক সময় দেখবেন যে এইখানে ভিউ ইনসাইটস লেখা থাকবে। এই ভিউ ইনসাইটস মানে হচ্ছে আপনার এই পোস্টের মধ্যে যে ফ্যান ফলোয়ার যে আসতেছে বা লাইক কমেন্টস করছে, এটার একটা মোটামুটি পরিসংখ্যান দেখতে পারবেন। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখা যাবে, হ্যাশট্যাগের। যদিও আমরা এখানে হ্যাশট্যাগ দিই নাই, অবশ্যই আমরা হ্যাশট্যাগ ব্যবহার করতে পারি। এখানে কিছু হ্যাশট্যাগ দিই, মনে করেন ডেকোরেশন দিলাম, হ্যাশট্যাগ ডেকোরেশন। এই হ্যাশট্যাগুলো কী করবেন, আপনারা তো অলরেডি রিসার্চ করে ফেলবেন তাই না? ইন্টেরিয়র ধরলাম যে আমার মাত্র 2টা হ্যাশট্যাগ, আপনারা অবশ্যই রিসার্চ করে ফেলবেন। এটা একটা ইনস্টাগ্রামের পোস্টে সর্বোচ্চ 30টা হ্যাশট্যাগ দেওয়া যায়, বুঝতে পারছেন? তো আপনারা 30টা হ্যাশট্যাগ দিবেন না, 15 থেকে 20-এর মধ্যে রাখবেন, এটা ভালো। যখন আমরা ইনস্টাগ্রাম গ্রোথের কাজ নিব, তখন হচ্ছে কি এই মানে পোস্টের ক্ষেত্রে এই রিসার্চ করে হ্যাশট্যাগ বসাতে হবে, বা এটাও কি কাজের অন্তর্ভুক্ত হবে?
এটা তো আপনি প্যাকেজ আকারে দিতেই পারেন, যে হচ্ছে আপনি একটা মানুষের থেকে $80 চার্জ করবেন, আর হ্যাশট্যাগ আপনার রিসার্চ করতে সময় লাগবে আধা ঘন্টা 1 ঘন্টা, ঠিক আছে। কেউ 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 বেসিক প্যাকেজে তো দিবে যে হ্যাঁ আমি হচ্ছে ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ সহ তোমাকে পোস্ট করে দেবো 7 দিন, বা আর কি চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার। আর এই 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 কাজগুলো যেহেতু খুব বেশি একটা কঠিন না, আপনি যদি 1 ঘন্টা জায়গাতে 2 ঘন্টা সময় দেন শুরুর দিকে, আপনার কাজের কোয়ালিটি ভালো থাকবে এবং ক্লায়েন্টগুলো আপনি বারবার পাবেন। আমরা একটা হ্যাশট্যাগও দিলাম। ইনসাইডে যখন আমরা যাব, ওই হ্যাশট্যাগুলো থেকে কোনো লাইক কমেন্টস আসছে কিনা, কেউ সার্চ করে, যে আমরা যেমন পিৎজা ইউকে লিখে সার্চ করছিলাম ওই রকম হ্যাশট্যাগ দিয়ে সার্চ করার পরে আমাদের কোনো পোস্টে মানুষজন পাচ্ছে কিনা সেইটা লেখা আসে। যদিও এটা মোবাইল থেকে খুব ভালো বোঝা যেত, এইখানে একটা অপশন ছিল যে হ্যাশট্যাগ লেখা থাকে, হ্যাশট্যাগ জুমে হলে আমি এটা ড্র করতে পারতাম। এখানে হ্যাশট্যাগ লেখা থাকে, আর পাশে লেখা থাকে এই হ্যাশট্যাগের কারণে কতগুলো রিচ হয়েছে এবং কতগুলো মানুষ এই হ্যাশট্যাগের মাধ্যমে লাইক দিয়েছে, যাতে আপনি ক্লায়েন্টকে এইটাও বলতে পারেন দেখো আমি যে হ্যাশট্যাগুলো রিসার্চ করে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি তোমার কাজে লাগছে। বুঝতে পারছেন? এই গেল বিষয়। অনেক সময় ক্লায়েন্টের ভিডিও পোস্ট করা লাগতে পারে, সেক্ষেত্রে কি আছে এখানে ড্রাগ ফটোস অ্যান্ড ভিডিওস, আপনি এখান থেকেও ফটো ভিডিও অ্যাড করতে পারেন। আরেকটা অপশন আছে এদিকে ভিডিওস, ভিডিওস একটা আপনার দেখবেন যে মোবাইল ফোনে একটা IGTV নামে একটা অপশন থাকবে, IGTV, ওইখানে ক্লিক করলে আপনাকে ভিডিও যুক্ত করার অপশন দেবে। সেই ভিডিওগুলো সর্বোচ্চ 60 মিনিট পর্যন্ত হতে পারে। অর্থাৎ নর্মালি আমরা যেই ভিডিওগুলো ব্যবহার করি সেগুলো 3 সেকেন্ড থেকে 7 সেকেন্ডের হয়। অনেক সময় বড় ভিডিও অ্যাড করতে দেয় না। তবে এই যে প্রোফাইলের ভিতর থেকে গেলে দেখবেন যে IGTV নামে একটা অপশন আছে, ওইখান থেকে আপনারা অ্যাড করতে পারবেন। আচ্ছা, দেখি আসলে মোবাইলে কি এই ফাংশনটা পিসিতে আমি পাই কিনা, একটু দেখি মোবাইলটা, সরি মোবাইল ফোনে যাই। ভাইয়া জি ভাই বলুন। ভাইয়া পাশের এগুলা কি? আচ্ছা, আমি যেটা করলাম এখন আমার এই ডেস্কটপ থেকে ইনস্টাগ্রামটাকে মোবাইল ফোনে ইউজ করছি এখন, ঠিক আছে, মোবাইল মোডে আর কি। এই যে দেখুন এটা অ্যাকচুয়ালি হচ্ছে মোবাইল ফোনের যেই লেআউট। কারণ এটা করতে পারেন, এটা আমি দেখাই দিই, ইজি আর কি। অনেক সময় হয়তো আপনার কাজ করছেন পিসিতে বা হঠাৎ করে মোবাইল ফোনে কাজ করা লাগতে পারে, তখন ইনস্ট্যান্ট সলিউশন হচ্ছে জাস্ট পিসির যে কোনো একটা জায়গাতে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করে চলে আসবেন ইন্সপেক্ট এলিমেন্টে। ইন্সপেক্টে আসলে নর্মালি এই যে কোডিংগুলো সেগুলো আপনাদের স্ক্রিনের নিচে আসবে, এরকমভাবে থাকবে। তো যেটা করতে হয়, এই যে 3 ডট আইকন আছে, ক্লিক করেন, ক্লিক করে যে ডান দিকে যেটা আছে এটাতে ক্লিক দিলে এটা ডানে যাবে, আর বামেটাতে ক্লিক দিলে বামে আসবে। আবার দেখেন এখানে লেখা আছে আপনি এটা কোন মোবাইলে দেখতে চান, iPhone SE, iPhone XR, iPhone 12 Pro, স্যামসাং গ্যালাক্সি, এখানে অনেকগুলো ফোনের নাম আছে। আসলে এই ফোনগুলো কি রেডিমেড তৈরি করা, এখানে চাইলে ওই ফোনে দেখতে কেমন লাগবে ওই রকম বিষয়। এখন যেটা চলছে এটা iPhone 12 মোডে, বুঝতে পেরেছেন? তবে যেহেতু এটা পিসি থেকে ফোন মোডে ব্যাক করা, এই দেখুন এখানে কিন্তু অপশন কিন্তু বেড়েছে, দেখছেন? আগে কিন্তু কিছু অপশন ছিল না এখানে, হয়তো আপনারা একটু খেয়াল করতে পারছেন। কোনো পোস্ট যদি আপনি সেভ করতে চান সেক্ষেত্রে সেভ করতে পারেন এখান থেকে, ট্যাগ করলে আমরা যেমন ফেসবুকে সেভ করে রাখি ওই রকম বিষয়। অ্যাপসের মধ্যে আরও একটু বেশি ফিচার পাবেন। আচ্ছা, সো আমি এটা কেটে দিলাম। এই সমস্ত ফিচারগুলি আবার দেখবেন যে হচ্ছে একটু বাম দিকে হাইড হয়ে গেছে, বাট মোবাইলে এই সবগুলোই আছে। এটা কাটলাম।
এখন বিষয় হচ্ছে, শুধু কি লাইক কমেন্টস করে ফ্যান ফলোয়ার বাড়ে? শুধু লাইক কমেন্টস করে ফ্যান ফলোয়ার বাড়ে না, কিছু স্ট্র্যাটেজি আছে। কিছু স্ট্র্যাটেজি আছে, সেটা হচ্ছে ওই যে একজন বলে দিল যে অপটিমাইজ প্রোফাইল রাখবে। সে অপটিমাইজ প্রোফাইলটা কেমন হয়, কি কি লাগে অপটিমাইজ করতে গেলে? একটা অবশ্যই সুন্দর লুক্রেটিভ প্রোফাইল পিকচার লাগবে। সেটা হতে পারে তার প্রতিষ্ঠানের লোগো, যেটা কিনা তার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। একটা বায়োগ্রাফি লিখতে হবে। বায়োগ্রাফি বলতে আমরা যে ডিসক্রিপশনটা লিখে দিই 200 ক্যারেক্টারের মধ্যে, সেখানে কি থাকবে? হোয়াই ইউর ইনস্টাগ্রাম পেজ ইজ ওর্থ ফলোয়িং, কেন মানুষ আপনাকে ফলো করবে আর কি, আপনার পেজটাকে, ইনস্টাগ্রামের অ্যাকাউন্টটাকে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, সেইখানে বায়োতে আপনার প্রোডাক্ট সম্পর্কে আপনি লিখছেন কিনা এবং কোনো স্পেসিফিক দিয়েছেন কিনা। তাহলে প্রোডাক্ট সম্পর্কে লেখা থাকতে হবে এবং স্পেসিফিক 2-3টে হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে অপটিমাইজড বায়ো আর কি। তারপরে ওয়েবসাইটটা কানেক্ট করে দেবেন। কয়েকটা স্ট্র্যাটেজি আছে, ওটা গেলো ফ্যান ফলোয়িং এর স্ট্র্যাটেজি। বাট পোস্টের মধ্যে লাইক কমেন্ট বাড়াবেন কিভাবে, সেটার জন্য কিছু থিওরিক্যাল পদ্ধতি আছে। ব্যান্ড সেন্ট্রিক কন্টেন্ট, রিঅ্যাক্টিভ স্টোরি টেলিং। যদিও এই কাজগুলো একটু বেশি হাই রেট, হয়তো আপনারা এত সহজে, আমি যত সহজে বলছি আর কি, এত সহজে এটা করতে পারবেন না। আর এই কাজগুলো করতে গেলে আপনাকে শুধু বলতে হবে ক্লায়েন্টকে যে তুমি তোমার অফিসের একটা ছবি আমাকে দাও, তুমি যেখানে কাজ করছো, যেখান থেকে তুমি খাবারটা রান্না করছো, সে রান্নাঘরটা ছবি দাও। তো আসলে এই কয়টা কাজ করতে গেলে ক্লায়েন্টের হেল্প লাগে। আপনি এটা করতে পারেন যে ইন্সপাইরেশনাল অ্যান্ড মোটিভেশনাল কোটস। এটা ইনস্টাগ্রামে খুবই ফেমাস এক ধরনের বিষয়। আমরা যেরকম বিভিন্ন লেখকের বাণী দেখি না, বিভিন্ন লেখক বা বিভিন্ন সফল ব্যক্তিদের বাণী দেখি, কোর্স থেকে সার্চ করলে এই দেখুন ইনস্টাগ্রামে বিভিন্ন পেজগুলোতে, বিশেষ করে যে পেজগুলো হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন বিশেষ করে ওয়েট লুসিং প্রোডাক্ট, তারপরে হচ্ছে ডায়েট, আদার্স যেগুলো হেলথ প্রোডাক্ট, তারপর মেডিটেশন, ওই ধরনের যে ব্র্যান্ড অ্যাকাউন্টগুলো, সেগুলোতে আসলে বিভিন্ন ধরনের কোটেশন দেখা যায়। এরকম বিভিন্ন বাণী রেখে রাখে, মোটিভেশনাল বাণী রেখে রাখে। যেটা হয় ইনস্টাগ্রামের ফলোয়ারদের মধ্যে একটা বিষয় দেখা গেছে যে তারা এগুলোতে মোটামুটি এঙ্গেজ থাকে, পরে একটু লাইকস দেয়, শেয়ার দেয়, কমেন্টস দেয়, ঠিক আছে। তো ক্লায়েন্টদের মাঝে মধ্যে এই ইন্সপাইরেশনাল কোর্সও ব্যবহার করতে হয়, যাতে করে তার অডিয়েন্সগুলোকে ধরে রাখা যায়। আমরা যে ফেসবুকে অসংখ্য পদ্ধতিগুলো শিখেছিলাম, ওই পদ্ধতিগুলো আপনি ফলো করতে পারেন। বাট ফেসবুকে তো গ্রুপ তৈরি করা যায়, তারপরে আরও বিভিন্নভাবে এঙ্গেজ করা যায়, অত বেশি সুযোগ এখানে নাই। বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট, এটা ম্যাক্সিমাম ব্র্যান্ড অ্যাকাউন্টে দেখতে পারবেন আপনারা। এটা বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট, একটু আগে একটা আসছিল, আমায় তখন বললে বুঝতে পারতেন। এই যে দেখুন, দিস ইজ বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট। সে একটা প্রোডাক্টে কাজ করছে, সেটা বানায় কীভাবে? সে যদি একটা ফটো দিত তার এই খাবারের, তাহলে মানুষজন হয়তো দেখতো, ভালো লাগতো। তো সে কী করলো দেখেন, খাবারটার মেকিং প্রসেসটা সে এত সুন্দর করে দেখালো, যাতে করে মানুষের মনে একটা ভরসা জন্মানো না, সে আসলে খাবারটা বাসায় বানায় বা এরকম হাইজিন মেনটেন করে বানানো হয়। তো ইনস্টাগ্রামে আসলে এই বিষয়টা খুবই চলে, বিহাইন্ড দ্য সিন। যে এই যে দেখুন, হয়তো তার অফিসের কোনো ভিতরে একটা ফটোটা, ঠিক আছে, বা কোনো বাসার ফটোটা, শুধু যে ছবি পোস্ট করতে হবে তা নয়, দু একটা ভিডিও লাগিয়ে রাখতে পারে। আপনাদের ক্লায়েন্টকে বলতে হবে সেগুলো, যে ভাই তোমার গ্রোথ করতে গেলে এইরকম বিষয়গুলো লাগবে, আমার এইগুলো হচ্ছে তোমার জন্য স্ট্র্যাটেজি, তুমি এগুলো ফলো করো। আচ্ছা, রিয়েক্টিভ স্টোরি টেলিং, যদিও এটা আসলে ইনস্টাগ্রামে অত বেশি হয় না, তারপরেও করতে পারেন। বিভিন্ন গল্প বলে, বিভিন্ন পাবলিক ফিগার দেখবেন ছোটো ছোটো রিল তৈরি করে, 2 মিনিট বা 3 মিনিটে বা 30 সেকেন্ডে 15 সেকেন্ডে তারা রিল তৈরি করে, অতটুকুর মধ্যে তারা ছোট একটা গল্প বলে দেয়, ঠিক আছে। এইগুলোতে অডিয়েন্সরা বেশি এঙ্গেজ থাকে। এটা অ্যাকচুয়ালি বিভিন্ন অডিয়েন্সদের, লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন অডিয়েন্সদের বিহেভিয়ার দেখার পরে এই সিদ্ধান্তগুলো মেক করা হয়েছে, ঠিক আছে।
আপনারা কিন্তু এই তথ্যগুলো পাবেন। আমি যে স্লাইডটা আপনাদেরকে দেখাচ্ছি, এই স্লাইডের তথ্যগুলো কিন্তু গুগল থেকে সংগ্রহ করা, আমার বিভিন্ন রিসোর্স থেকে ঘেটে ঘেটে সংগ্রহ করা। দেখুন, একটা বিষয় খেয়াল রাখবেন, যখন ক্লায়েন্টের পোস্ট বানিয়ে দিচ্ছেন, পোস্ট করে দেবেন, তখন রাখবেন যে তার পণ্যগুলোর যে কালার ম্যাচিং আছে কিনা। যেমন ধরুন এই কোম্পানির যে লোগোটার কালার কি আছে, একটা ইয়েলো শেড আছে, তাই না, বা একটা শেপ আছে, ইয়েলো শেপ আছে, দেখুন এখানে একটা ইয়েলো শেপ আছে। তারপর খাবারের দেখুন রং, দেখুন এটা খাবার হইতে পারে, বিভিন্ন ড্রেস হইতে পারে। তার প্রোডাক্টের সাথে তার ব্র্যান্ড অ্যাকাউন্টের আইকনটাকে ম্যাচিং করাতে পারলে এটা ভালো, ঠিক আছে। রিয়েক্টিভ স্টোরি টেলিং যেটা বললাম, আগে আসলে মানুষজন বিভিন্ন কাজ করতো, বিশেষ করে একটা ব্র্যান্ড কেন ফেমাস হচ্ছে এত বেশি, এগুলো তারা শেয়ার করতো না, যে তার ব্যবসার মডেলটা কি, সে কীভাবে পণ্যগুলো বিক্রি করছে, মানুষকে কনভিন্স করছে। মানুষ এগুলো কেন জানি চাপায় রাখতে চাইতো, মানে গোপন রাখতে চাইতো মানুষের কাছ থেকে, যে সে না, আমি একাই বিজনেস করছি, আর জন্য কেউ বিজনেস করতে না পারে। এমন একটা টেন্ডেন্সি ছিল আজ থেকে 10-15-20 বছর আগে। এখনও কিছু কিছু মানুষের মধ্যে এটা আছে, কিন্তু দেখবেন এখন বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন ব্র্যান্ড আছে, তারা যা কিছু করে ওপেন সোর্স। তারা তাদের ফ্যাক্টরি ভিজিট করায় এবং মিডিয়া পর্যন্ত নিয়ে যায়, সেখানে তাদের পণ্যগুলো কীভাবে বানায়, তাদের যে শ্রমিক যারা কাজ করে তাদের সাথে কথা বলায়। এতে করে হয় কি জানেন, ওই ব্যবসা বা ওই প্রোডাক্ট বা ওই কোম্পানির উপরে মানুষের একটা ভরসা জন্মায়। বিভিন্ন মিম নিয়ে আপনি কাজ করতে পারেন, ইনস্টাগ্রামের মিমটাও খুব ভালো চলে। আপনার প্রোডাক্টের সাথে ম্যাচিং করা মিম থাকতে হবে। আপনার যদি কাজ হয় পিৎজা নিয়ে, সার্চ করুন, এখানে পিৎজা মিম লিখে সার্চ করুন, পেয়ে যাবেন পিৎজা মিমি বা মিম, যেটাই বলুন না কেন। এই যে অনেকগুলো ছবি এখানে আছে। আসলে মিম তো আমরা সবাই বুঝি, তাই না? সবাই বুঝি আমরা। এই মিম হচ্ছে আপনার টপিক রিলেভেন্ট কিছু ফানি কিছু কথা বলা। যারা অ্যাকচুয়ালি পিৎজা লাভার, দেখুন এই যে ফটোগুলো দেখুন কত সুন্দর, সে তার ডানে বামে সব জিনিস পিৎজাতে ঘিরে রাখছে। যাই হোক, এইগুলো হয় প্রোফাইল ভিজিট করতে সাহায্য করে এবং ফলোয়ারও নিয়ে আসে। এই ভদ্রলোকেরা হয়তো একটু লেটে যুক্ত হচ্ছে আর কি, তারা জানতো না। ওকে, বিহাইন্ড দ্য সিন তোমরা বললাম। এই দেখুন, তারা একটা পণ্য বানাচ্ছে, তাদের হচ্ছে ওয়ার্ক স্পেসের একটা দিচ্ছে, ফটো দিচ্ছে, ইন্সপিরেশনাল কিছু কোড দিবেন। অন্যদের থেকে একটু চিন্তা ভাবনাটা ভিন্ন রকম করবেন। কেন করবেন? আপনি ফেসবুক নিয়ে কাজ করতে গেছেন, অনেক সময় ক্লায়েন্টের ফেসবুক অ্যাকাউন্ট আছে, তার ফেসবুক পেজ আছে, কিন্তু হয়তো তার ইনস্টাগ্রাম নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তো আপনাকে বলছে যে আপনার তো ফেসবুক পেজের কাজটা ভালো লাগছে, তো ইনস্টাগ্রামে কাজ করেন কিনা। তখন বলবেন যে না, আমি তো ইনস্টাগ্রামে কাজ করি না, তাহলে ওই ক্লায়েন্টটা আপনি হারাবেন। আমি মনে হয় আপনাদের গত সপ্তাহে একটা কথা বলেছিলাম যে একটা ছেলে 3য় ব্যাচ থেকে সে একটা কাজ পেয়েছিল ফেসবুক, সেটা কাজ পেয়েছিল হচ্ছে কিওয়ার্ড রিসার্চের, $5 কাজ, কিওয়ার্ড রিসার্চের। ওই কাজটা সে কয়েকদিন কন্টিনিউ করতে থাকে, এমনিতে জাস্ট কথাবার্তা হয়। তো সে তাকে ফেসবুক পেজের কাজটা করায় নিয়েছে তাকে দিয়ে ক্লায়েন্ট। আবার ফেসবুক পেজের কাজ করানোর পর তাকে দিয়ে আবার এখন হচ্ছে ইউটিউবের কাজ করা নিচ্ছে। এই যে একটার পর একটা কাজ সে ওই ক্লায়েন্ট থেকেই পাচ্ছে, বা দীর্ঘ মাস 3 হয়ে যায়, সে কিন্তু কাজ পেতেই আছে। তার কারণটা হচ্ছে সে এই রিলেভেন্ট গিগ তার প্রোফাইলে রেখেছিল, যার কারণে ক্লায়েন্ট যখন বলেছে তুমি এটা পারো কিনা, এটা এই সার্ভিসটা দাও কিনা, হ্যাঁ আমি দেই, তুমি চাইলে আমার এই গিগের মধ্যে অর্ডার করতে পারো। যাদের আসলে ইচ্ছা আছে যে ভাই আমি এত কিছু পারবো না, আমি শুধুমাত্র সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতে চাই, তাহলে ফেসবুক সাথে ইনস্টাগ্রাম রাখবেন, টুইটার, পিন্টারেস্ট এগুলো রাখবেন। কারণ যার ফেসবুক লাগবে তার ইনস্টাগ্রাম লাগবে, যার ইনস্টাগ্রাম লাগবে তার পিন্টারেস্টও লাগবে। আসসালামু আলাইকুম ভাই, আমি একটা কথা, সেটা হলো যে আমি যদি আজকে ফেসবুকের গিগ ওপেন করি, যেমন ফেসবুক পেজ কাস্টমাইজেশন সহ অন্যান্য কাজ ফেসবুকের, আর হচ্ছে ইনস্টাগ্রাম হ্যাশট্যাগ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ, এটা নিয়ে গিগ খুলি, তাহলে কি আমি 2টা গিগ একসাথে খুলতে পারবো, মানে নতুন হিসাবে? জি পারবেন। আপনার প্রথম কাজ হবে, আমার পরামর্শ হচ্ছে আজকে কি বার? বৃহস্পতিবার, তাই না?
শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত 3 দিন সময় দিবেন। 3 দিন সময় দিয়ে গিগের লেখাগুলো কি কি লিখবেন, কিভাবে রিসার্চ করতে হবে, সবগুলো কিন্তু দেখানো আছে ইউটিউব চ্যানেলে। আমাদের সার্ভেয়ার চ্যানেলে সব কিছু দেওয়া আছে। আপনি যদি ফলো করেন একটা ওয়েল অপটিমাইজ গিগ তৈরি করতে পারবেন বলে আমার আশা আর কি। যেটা করবেন, গুগল ওয়ার্ড ফাইলে বা আপনার যে ফাইলে আপনি লিখে রাখেন, নোট ফাইলে কি কি লিখতে হবে সবগুলো ডিটেলস লিখে ফেলেন। থাম্বনেল তৈরি করতে হবে, থাম্বনেলটা তৈরি করে ফেলেন। এইভাবে ইনস্টাগ্রামটা রেডি করে ফেলেন। 2টা গিগ যখন একসাথে রেডি হয়ে যাবে তখন আপনি ফাইবারে ঢুকে গিগটা এডিট করা শুরু করবেন, পাবলিশ করা শুরু করবেন, যে কীভাবে একদম শুরু থেকে শেষ পর্যন্ত। কারণ এমন হয় আপনার কিছু রিসার্চ করা নাই, কিছু লিখেও রাখেন নাই, ওই ফাইবারের মধ্যে ঢোকার পরে যখন আপনি কাজ করতে গেছেন, ডিসক্রিপশন লিখতে গেছেন, তখন ঝামেলায় পড়ে যাবেন। 2 দিন 3 দিন 4 দিনেও ওটা শেষ করতে পারবেন না, বা শেষ করলেও খুব দ্রুত শেষ করে ফেলবেন। দেখা গেল সার্চ করছেন, আপনার গিগ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, প্রয়োজনে আপনি 3, 4টা 5টা গিগ একবার রিসার্চ করে ফেলেন। সময় দেন, একটু 10 দিন 15 দিন সময় দেন। প্রত্যেকটা গিগের জন্য আপনাকে 1 দিন 2 দিন পর্যন্ত সময় দিতে হবে। 8 ঘন্টা 10 ঘন্টা কাটাকাটি করতে হবে। তাছাড়া সেই গিগ কারো গিগের মেইন থিম বা যে ডেসক্রিপশন থাকে সেগুলা কি কপি কোনো সুযোগ না। এটা আপনি শুরুতে করতে পারেন, আমি কখনোই রেকমেন্ড করব না, বরং নিষেধ করবো এটা করতে। লেভেল 2 সেলার, টপ লেভেল সেলার, আপনারা যদি একটু বেশ কিছু ফাইবার বা ফ্রিল্যান্সিং লেভেল গ্রুপে যুক্ত থাকেন তাহলে দেখতে পারবেন যে হা হতাশ করে মরছে, কি হচ্ছে, হঠাৎ করে ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল করে দিয়েছে, কোনো ওয়ার্নিংও দেয় না। কেন জানেন? এই বিভিন্ন ফ্রিল্যান্সারদের কাছ থেকে ডেসক্রিপশন কপি করে নেওয়া, তাদের প্রোফাইলটা পুরোটাই কপি করে ফেলছে, বা প্যাকেজের ডেসক্রিপশনগুলো যখন কেউ এটা দেখে, চেক করে, সে যদি রিপোর্ট মারে, আর রিপোর্টে যদি ভেরিফাই করে পাওয়া যায় যে আপনি যেটা কপি করে ফেলছেন, তো উইদাউট নোটিফিকেশন, উইদাউট ওয়ার্নিং আপনি ডিসেবল হয়ে যাবে, মানে আপনাকে ডিসেবল করে দেবে। আপনি এটা করতে পারেন, সেখান থেকে আইডিয়া নিতে পারেন, আইডিয়া নিয়ে আপনার মতো করে লিখতে পারেন। আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য ফাইবারেও যেতে হবে না। মনে করেন আপনি ফাইবারে গিগ করবেন, তো বেশ, আপনি চলে আসেন পিপল পার আওয়ারে, পিপল পার আওয়ার চলে আসেন। এইখানে দেখেন তো কত আইডিয়া আপনি পাবেন। সার্চ করুন, এখানে আপনি সার্চ করছেন হচ্ছে দেখি পিপল পাওয়ার আওয়ার আমাদের বিগিনারদের জন্য কেমন হবে? আমি এটাতে শুধু আপনাদেরকে আইডিয়া নেওয়ার জন্য আসতে বলছি ভাই, অ্যাকাউন্ট করতে বলুনি। তারপর খুবই টাফ হবে আর কি, মানে যারা বিগিনার টাফ হবে। ঠিক আছে, মনে করুন আমরা হচ্ছে এসইও নিয়ে কাজ করবো, ফাইবার অ্যাকাউন্ট করবো, তাই না? তো বেশ, এখানে অনেক ভালো ভালো টপিক আছে, অনেক ভালো ভালো ফ্রিল্যান্সারের প্রোফাইল আছে, তারা কী লিখছে দেখি, আমি এগুলোকে একটু পড়ি, একটু সময় দেই, তারা কি কি পড়ছে বা তারা কি কি করছে, তাদের প্রোফাইলটাকে একটু ভিজিট করে দেখবো। এখান থেকে যেই কটা লাইন ভালো লাগবে আমি জাস্ট কয়েকটা লাইন কপি করলাম। ঠিক আছে, কপি করলাম। আপনারা চেষ্টা করবেন যে ফাইবার যখন কিছু লিখবেন সেটা Ctrl+C দিয়ে Ctrl+V করবেন না, ওখানে হাতে টাইপ করবেন। ঠিক আছে, তাহলে কিন্তু আপনার আইডিয়া নেওয়ার জন্য শুধু যে ফাইবার আছে তা না, ফাইবারে অবশ্যই আপনাকে রিসার্চ করতে সবচেয়ে বেশি, কারণ ওই প্ল্যাটফর্মে আপনারা কাজ করবেন। ভাই ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম, সেখানে করছে কি আরেকজনের যে ডেসক্রিপশন বা মেন যে লেখাটা থাকে উপরে, সেটা একটা থার্ড পার্টি সফটওয়্যারে দিছে, ওই লেখাটাকেই স্পিন করছে, একই মিনিং থাকে কিন্তু অন্য ওয়ার্ড দিয়ে পরিবর্তন করে দেয়। এটাকে বলা হয় আর্টিকেল রিরাইটিং বা স্পিনিং। ঠিক আছে, অনেক এআই টুল আছে, আপনাদেরকে আমি একটা এআই টুল দেখাই। এটা নামটা দেখি এই মুহূর্তে খেয়াল আছে কিনা, হাইপার এআই টুল, স্পিন বট নামে একটা আছে ভাই। এই যে হাইপার রাইট, আপনি জানেন আপনি এই সমস্ত এআই টুলগুলো দিয়ে ঘন্টার পর ঘন্টা ইংলিশে লিখতে পারবেন, যত বড় আপনি লিখতে চান। এবং তারা, আপনি একটা শব্দ শুধু লিখবেন বা একটা বাক্য লিখবেন, যেমন আপনি লিখবেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি, এই বিষয়ে ইংরেজিতে একটা রচনা লিখবেন। আপনি যদি এআই টুল ইউজ করতে চান, এরকম টুলসগুলোতে এসে আপনি শুধু একটা লাইন লিখলেন, দেন দিলেন যে হচ্ছে এরপর থেকে তুমি জেনারেট করে দেখাও। ওই টুল কী করবে, আপনাকে 10টা 12টা 20টা করে বাক্য দিবে
ফ্রিল্যান্সিং রিলেভেন্ট, এবং সেই বাক্যগুলো একদম ফ্লুয়েন্ট ইংরেজি, ঠিক আছে? তো থার্ড পার্টি অ্যাপস আপনি ইউজ করে যদি রিরাইট করতে পারেন, রিরাইট করে যদি মনে হয় যে এই কথাগুলো কনভারসেশনাল কথা, যেমন ধরুন আমরা তো জানি যে হচ্ছে আগুন, এটা আমরা কি নর্মাল ইউজ করি ফায়ার, ফায়ারের তো আরও সিনোনিম আছে, তাই না? বাংলা যদি আমি বলি যে কী কী যেমন আছে বাংলায়, তো আমি যদি ওই সাধু ভাষার সিনোনিমটা আমি ইউজ করি এখানে এসে, এটা কিন্তু আমার জন্য টাফ হয়ে যাবে, বুঝতে পারবো না। এই জন্য যেগুলো প্রচলিত ভাষা, প্রচলিত শব্দ, সেগুলো ইউজ করার চেষ্টা করেন। অনেক সময় হয় কি, ওই থার্ড পার্টি টুলসতে কাজ করলে তারা সিনোনিমগুলো দেয়, তারা যখন সিনোনিম দেয় তখন দেখতে হবে এই সিনোনিমগুলো অ্যাকচুয়ালি কি নর্মালি কথাবার্তার মধ্যে ব্যবহৃত হয় কিনা। এটা আপনি ততক্ষণ পর্যন্ত ক্যাচ করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনার ইংরেজিতে ভালো দক্ষতা আছে, দখল আছে। বুঝতে পারছেন? আপনি আপওয়ার্কে যান, আপনি freelancer.com-এ যান, সেখানে গিয়ে ফ্রিল্যান্সারদের প্রোফাইল দেখেন। আপনি কাজ করবেন এসইও নিয়ে, ওকে, এসইও নিয়ে কাজ করে এইরকম ফ্রিল্যান্সারের প্রোফাইলটা আপনি দেখেন, 5-6টা প্রোফাইল থেকে সেখান থেকে কিছু লেখা আপনি নোট করেন। আপওয়ার্ক থেকে নোট করছেন, দেখেন কোন জায়গা থেকে, আপওয়ার্ক থেকে। আপনার ফাইবারটা এমনিতে ইউনিক হবে। আবার যখন গিগের প্রাইস যখন দেখছেন, আপনি যখন গিগের ডিসক্রিপশন লিখছেন, তো ফাইবারের মতো আরও কি অনেক মার্কেট প্লেস আছে, দেন ফাইবারে আসেন। ফাইবারে এসে ফাইবারে মিনিমাম 15 থেকে 20টা অ্যাকাউন্ট ওপেন করেন। তারা কী কী গিগের লিখে রেখেছে, তারা কোন সার্ভিসটা তারা দিছে, এই সার্ভিসগুলো আপনিও নোট করেন। সেখান থেকে ভালো কোনটা মনে হয়, কোনটা ডুপ্লিকেট হয়ে গেছে সেটাকে বাদ দিয়ে দেন, রিমুভ করতে পারেন। একটা গিগের মধ্যে যারা 1-1.5 ঘন্টার সময় যে গিগ তৈরি করা যায়, আমি যদি আপনাদেরকে ক্লাসে দেখা যায় একদিনে আমি একটা না 2টা গিগ শেষ করতে পারবো, কিন্তু সেই গিগটা আসলে আদৌ কোনো কাজে আমার আসবে না। বাট একটা গিগ যদি 8 ঘন্টা 10 ঘন্টা বা একদিন সময় নিয়ে আমি করি, এই গিগটাতে কাজ পেতে বেশি দিন সময় লাগবে না। কারণ আপনারা জানেন যে মার্কেট প্লেস যে পরিমাণ কম্পিটিটিভ, এখন যত দিন যাচ্ছে তত বেশি কম্পিটিশন বাড়ছে, সো টিকে থাকা টাফ। আপনি যদি আউট অফ দি বক্স চিন্তা ভাবনা করতে না পারেন, কাজ পাবেন না। কাজ জানা থাকলেও কাজ পাবেন না। এই জন্য, কারণ আপনার মতো আরও মানুষজন কাজ শিখেছে, তারা যেভাবে চিন্তা করছে আপনাকে অন্যভাবে চিন্তা করতে হবে। আচ্ছা ভাইয়া, একটা প্রশ্ন ছিল ফাইবার সম্পর্কে, যে মানে এখানে আইপি চেঞ্জের একটা প্রশ্ন অনেক সময় চলে আসে, যে এই ওয়াইফাই ইউজ করা যাবে না, তারপর হচ্ছে ডাটা থাকলে অন্য ওয়াইফাই কানেক্ট নেওয়া যাবে না, এটা কি আসলে কতটুকু সঠিক? আচ্ছা, আমি একটু সময় দেন আমাকে। আপনি যদি আইপি নিয়ে কথা বলছেন, তাই না? জি ভাইয়া। খুবই সেন্সিটিভ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আইপি চেঞ্জের সাথে। যদিও আমার পুরো একটা থিওরি ক্লাস আছে শুধু এই ফাইবার অ্যাকাউন্ট কীভাবে টিকে থাকবে সেটা নিয়ে, তারপরে যদি প্রশ্ন করে ফেলেছেন আমি এতটুকু বলি। মেন ফাইবারে যেটা নোটিশ হচ্ছে এরকম যে একটা অ্যাকাউন্ট যে কোনো একটা ডেস্কটপ অথবা একটা ল্যাপটপ থেকে চালাতে পারবেন। একটাই, যদি ডেস্কটপ হয় আপনার ওই ডেস্কটপ চালাতে পারবেন, যদি ল্যাপটপ হয় ওই ল্যাপটপ থেকে চালাতে পারবেন। একটা অ্যাকাউন্ট, একটা ডিভাইস, সাথে মোবাইল ফোন আপনি ইউজ করতে পারেন। অর্থাৎ একই অ্যাকাউন্ট মোবাইল ফোন এবং পিসিতে ইউজ করা যাবে, কিন্তু একই অ্যাকাউন্ট 2টা পিসিতে ইউজ করা যাবে না। বুঝতে পেরেছেন? এই ক্ষেত্রে অনেক সময় কিন্তু মানুষজনের ভুলের কারণে ঘন ঘন আইপি চেঞ্জ হতে যায়। যেমন আপনি অফিসে কাজ করছেন এক সময় বসে আইপিতে, একটু পরে কালকে চাচা বাড়ি গেছেন, সেখানে গিয়ে কাজ করেছেন, পরের দিন গেছেন হচ্ছে নাটোরে গিয়ে কাজ করে ফেলেছেন। সো দে উইল বি কনফিউজড। বাট এটা হতেই পারে, কারণ আপনি ফ্রিল্যান্সার, আপনি তো ঘরে বসে থাকবেন না, আপনার হয়তো যাওয়া লাগতেই পারে। আজকে ইন্দোনেশিয়া চলে যাবেন ঘুরতে, বালি দ্বীপে, কালকে যাবেন তানজানিয়াতে, হ্যাঁ, তো হতেই পারে এটা, কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হয়। ভাই সেক্ষেত্রে একটা প্রশ্ন, যে আমি ধরেন আমার ল্যাপটপের মাধ্যমে কাজ করলাম, তো আমি আমার যে আইপি মানে ওয়াইফাই এর সাথে যে আইপিটা আমরা পাই, সেই আইপিতে বাড়িতে কাজ করছি, আরেক সময় আমি অন্য জায়গায় গেলাম, আমি একই ল্যাপটপে অন্য আইপি বা অন্য ওয়াইফাই সেটআপের মাধ্যমে কাজ করতে পারবো? আচ্ছা, এই বিষয়ে একটা বিষয় আছে। যখন আপনি ব্রডব্যান্ড ব্যবহার করছেন বাসাতে বসে, সেটা ঠিক আছে। চেষ্টা করুন যদি বাইরে যান মডেম ইউজ করা, মডেম বা মোবাইল ফোনে হটস্পট ইউজ করা, ডেটাটা যেটা, ঠিক আছে? অনেক সময় হয় কি, অনেক জায়গার আইপি ব্যান করা থাকে, অটোমেটিক তারা
ইস্যু করে রাখে, সেক্ষেত্রে কিন্তু আপনার কপাল খারাপ হলে প্যাচে পড়ে যাবেন। যদিও এখন এই রেস্ট্রিকশনগুলো ততটা কঠোর হয় না, কিন্তু তারা তো ক্লিয়ারলি বলে না, ঠিক আছে। যেমন প্রথম দিকে কিন্তু ফাইবার চিন্তা করতো এটা যে একটা আইপি থেকে একজনই কাজ করতে পারবে, তার মানে আপনার ভাই যদি ফ্রিল্যান্সিং করে তার জন্য পৃথক আইপি নিতে হবে, তাই না? তো পরে কিন্তু এটা সলিউশন হয়ে তারা করে দিয়েছে, বলছে যে না, তাহলে আইপি ঠিক থাকবে কিন্তু ডিভাইস ভিন্ন হতে হবে। আপনি ফ্যামিলিতে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনার ভাই ফ্রিল্যান্সিং করতে পারে, আপনার বোন ফ্রিল্যান্সিং করতে পারে, তো সবার জন্য তো আসলে পৃথক পৃথক ব্রডব্যান্ড লাইন না পসিবল না। এই সমস্যাটা তারা যখন ফিল করলো তখন তারা এটাকে ইয়ে করলো, বাট তিনজনের জন্য পৃথক ডিভাইস থাকতে হবে, এমন বিষয়। যাই হোক, এগুলো নিয়ে আমাদের ক্লাস আছে, এক্সট্রা ক্লাস আছে। ওই ক্লাসগুলো যদি আপনারা না করেন তাহলে ফাইবারে অ্যাকাউন্ট খুলবেন, ভাগ্যের জোরে কাজও পাবেন, কপাল ভালো তাহলে টিকেও যাবে, কিন্তু যদি কপাল পোড়া হয় দেখবেন যে কিন্তু পুরা লসের মধ্যে পড়ে যাবেন। কারণ একটা অ্যাকাউন্ট যখন লেভেল পার হয় এটা নিজের সন্তানের মতো হয়, ঠিক আছে। কারণ ওইটা আপনার 1-2-3 বছরের সাধনা, কোনো কারণে ডিসেবলড হয়ে কী হবে জানেন, আপনাকে আবার সে শুরু থেকে শুরু করতে হবে অ্যাজ এ বিগিনার। ফাইবার জানো না যে আসলে আপনি কাজ জানেন কিনা তখন। এই জন্য এই বিষয়গুলোকে বুঝে শুনে চিন্তা ভাবনা করতে হবে। সো আমি চাইবো আপনারা সবাই ফাইবারের ক্লাসগুলো দেখেন। ফাইবারের ক্লাসগুলো দেখলে হবে কি, আমার ওই ক্লাসগুলোতে সময় লাগবে না এক্সট্রা, আমরা একটা গিগ অপটিমাইজ করা শিখে ফেলে যাবো খুব দ্রুত। আবার যদি থিওরি যদি দেখাতে হয় আমাকে আবার থিওরি, সেক্ষেত্রে ওই একটা ক্লাস নষ্ট হবে। যেহেতু পাবলিশ করা আছে ভিডিও, ওই একই স্লাইডে দেখাবো আমি আপনাদেরকে। আপনারা সবাই ওই ক্লাস 3-4টা দেখে ফেলেন, যাতে করে অন্ততপক্ষে ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম নিয়ে গিগ তৈরি করতে পারেন। গিগের অপটিমাইজেশনটাও শেখানো আছে এখানে। যদি কোনো প্রবলেমে পড়েন দেন আমাকে নক দিন যে ভাই এই ফাইবারে গিগ পাবলিশ করতে গেছি, এই সমস্যাটা ফেস করছি। তবে একটা বিষয়, এখন কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষা দিতে হয় ফাইবারে, যে গিগ পাবলিশ করার সময় আপনাকে স্কিল টেস্ট দিতে হয়, স্কিল টেস্ট, বিশেষ করে ইংরেজি স্কিল টেস্ট, যেটা দিতেই হয়। তো যদি টেস্ট দিতে হয় আপনার টেস্টটা একটু কনফিডেন্স দিয়ে দিবেন, কারণ এটা আজও কালক আপনার থেকে টেস্ট তারা নেবেই। আর টেস্ট নেওয়া ছাড়া এখন আর গিগ পাবলিশ করতে দিচ্ছে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই। ব্রেইনলি নামে একটা অ্যাপস আছে, আপনার এই অ্যাপসটা ইউজ করতে পারেন, হেল্প পেতে পারেন যারা একটু ইংরেজিতে দুর্বল বা একটু কনফিডেন্স নাই তত বেশি। কি অ্যাপ ভাই, নাম বললেন? ব্রেইনলি, গুগলে সার্চ করুন, প্লে স্টোরে BRAIN, ব্রেইন LYL, ব্রেইনলি। এটা যদি আপনি স্ক্যান করেন সে অটোমেটিক উত্তরটা বলে দেয় আর কি। হ্যাঁ, পাস হবে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। যেমন ধরুন একটা 33 পেয়ে পাস করা, একটা হচ্ছে 80 পেয়ে পাস করা, বিষয়টা ভিন্ন। তো যারা অ্যাপস ইউজ করতে চান তারা ওই রকম 6 পেতে পারেন আউট অফ 10, এরকম বিষয় আর কি। আচ্ছা ভাই, এই পরীক্ষাটা কি আসলে খুব কঠিন হবে নাকি মানে আমরা স্কিল টেস্ট দিতে গিয়ে মানে পাস করতে পারবো? আচ্ছা, আপনি ইংরেজি যদি আপনার গ্রামার যে বিষয়গুলো, অন্তপক্ষে দাড়ি কমা কোথায় বসে, কোনটা নাউন কোনটা প্রোনাউন, টেন্স কোনটা ঠিক, তারপর দেখা গেল যে হচ্ছে কোনটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, এগুলো যদি জানেন, তারপর যদি একটা ফ্রেজ যদি জানেন, ইডিয়ম ফ্রেজ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, দেন আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। মানে বেসিক গ্রামারটা যদি একটু স্ট্রং থাকে তাইলে আর কি পারা যাবে। হ্যাঁ, বেসিক গ্রামার জানলেই হবে, এই আর কি। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আইডি ধরেন আমি যদি যেটা দিয়ে ভেরিফাই করলাম ফাইবারে, আইডি ভেরিফিকেশনের যে প্রসেসটা থাকে ভাইয়া, তো ওইটা যদি আমার কোনো কারণে ব্যান খেয়ে যায়, তো ওই সেম এনআইডি কার্ড দিয়ে কি আমি আর কোনোদিন ফাইবারে অ্যাকাউন্ট করতে পারবো নাকি আমার জন্য ফাইবার একদম লাইফ টাইমের জন্য ব্যান? আপনার ওই আইডেন্টিটির জন্য লাইফ টাইম ব্যান, আপনাকে অন্য কারো আইডেন্টিটি ইউজ করতে হবে। ওই ইমেইল, ওই ফেসবুক আইডি, ওই টুইটার আইডি যদি আপনি অ্যাড করে দেন ফাইবারে, ওই নাম, ওই অ্যাকাউন্ট সব কিছু ব্যান, আপনাকে সম্পূর্ণ নতুনভাবে করতে হবে। ওকে, ফাইবার নিয়ে আমাদের বিস্তারিত ক্লাস আছে। আমি চাই আপনারা এই দুইটা কাজ নিয়ে ফাইবারে গিগ ওপেন করেন। আশা করব এই কোর্সের শেষের দিকে যেন কাজ আপনারা পেয়ে যান, কোর্স শেষ হতে না হতেই, এটা আমার এক্সপেকটেশন। প্রয়োজনে যেটা করতে পারেন আপনারা, যেটা করবেন যদি আপনারা চান আর কি, আমি 2 ভাগে ভাগ করতে পারি টিম ওয়াইজ, যে একদিন দায়িত্ব দিলাম যে আপনারা সবাই বসে একটা গিগ কীভাবে রিসার্চ করতে হয় সেটা দেখেন, যিনি ভালো ধরলাম যে হয়তো টিম 1 থেকে হয়তো সাকিবকে আমি দিয়ে দিলাম যে তুমি স্ক্রিন শেয়ার দিয়ে সবার সাথে আলোচনা করবো। হ্যাঁ, আমরা সবাই মিলে একটা এরকম
হুম। লাইভ সেশন করলে কেমন হয়, যে আমরা কিভাবে কি করতে পারি গিগের বিষয়ে? দ্বিতীয় তৃতীয় চতুর্থ ব্যাচে আমার টিম ছিল আর কি, 4টা 5টা করে টিম ভাগ করে দেওয়া হতো, সেখানে 5 জন 6 জন করে থাকতো। তো টিমে একজন ক্যাপ্টেন থাকতো। প্রবলেমগুলো যখন তারা ফেস করতো, ক্যাপ্টেন সরাসরি গিয়ে বা রাতের বেলা একটা সময় দেখে ওই 5-7 জনকে নিয়ে রিপিটেড ক্লাস, যেটা যে ক্লাসটা আমি করাইছি অলরেডি, তারা ওই ক্লাসটা তারা করতো, কোনো সমস্যা হলে তারা সলিউশন করতো, এবং ফাইবার বা হয়তো কেউ দেখা যাচ্ছে স্কিল টেস্ট দিবে, হ্যাঁ, তাকে হেল্প করতেছে সবাই লাইনে থেকে। তারপরে তারা হয়তো একটা গিগ পাবলিশ করতে হবে, কথা বলে নিলেন, সবাই আপনাকে হেল্প করলো, এরকম বিষয়। আপনারা যদি চান যে এভাবে টিমের মধ্যে কাজ করলে আপনাদের একটু সুবিধা হবে, সেই ক্ষেত্রে আমি রোল অনুযায়ী টিম করতে পারি, যে 1 থেকে 50 পর্যন্ত একটা টিমে থাকবে, সেই টিমের ক্যাপ্টেন্সি দায়িত্বে থাকবে একজন, আবার 50 থেকে 102 পর্যন্ত যা রোল আছে তার একটির মধ্যে থাকবে। আপনারা ক্লাসে থাকেন কয়জন? মনে করেন 40 জন, তাহলে যদি 20 জন করে ভাগ হয়ে যায়, মোটামুটি একজন ক্যাপ্টেন থাকলে ওই 20 জনের কী সমস্যা ক্যাপ্টেনকে বললে 3 যদি সলিউশন করতে পারে তো পারলো, না পারলে উনি হেল্প নিল। ঠিক আছে? ভালো কথা ভাই। হ্যাঁ ভাই, ভালো এটা। জি ভাই, এই প্রসেসটা হলে মানে সবাই মিলে বোঝা যাবে ভালোভাবে, কারণ খুব ভালো কাজ। হ্যাঁ, ক্ষেত্রেও সহযোগিতা হবে। কারণ কমপক্ষে দেখেন, সবার সাথে টিম মেম্বারদের সাথে সবার কথা হবে ভাইয়া, মানে যোগাযোগ থাকবে, হ্যাঁ, যোগাযোগটা একটু বাড়বে। যোগাযোগটা থাকবে ভাই। এবং এটা হবে যে হচ্ছে অন্ততপক্ষে আপনি আপনার টিমের সবাই ক্লাসে আসছে কিনা এই দায়িত্ব নিতে পারেন, যে হ্যাঁ ভাই তুমি আসো নাই কেন, বা তুমি ক্লাসে যুক্ত হয়ে যাও। জি জি হ্যাঁ, জি, ভালো এটা জি হবে। ভাই। কারণ আপনার কিন্তু ফার্স্ট ক্লাসে হচ্ছে দেখেছেন যে মোটামুটি প্রায় 60 মতো ছিল, তাই না, জুমে প্রথম ক্লাসে। তারপরে কত থাকে? এখন প্রায় 35-40 মতো থাকে। তোমার 20 জন কিন্তু ঝরে গেছে অলরেডি। আজকে 25। ভাই একটু কথা বলতাম। শিওর। ভাইয়া আজকের ক্লাসটা কি তাড়াতাড়ি আরম্ভ হয়ে গেল? ভাইয়া বুঝলাম না আজকে। আচ্ছা, আজকে ক্লাসটা একটু দ্রুত আরম্ভ করা হয়েছে, আমি নোটিশ ক্লাস দিয়েছিলাম পর্যায়ে যে ক্লাসের শেষ শেষ। তো আমি ঢুকছি। আচ্ছা, হ্যাঁ আচ্ছা। জানি, ক্লাসে ছিলাম ভাইয়া, ও, মানে আচ্ছা, একটু আচ্ছা। late। আজকে অ্যাকচুয়ালি আমার একটু ইমার্জেন্সি আছে, আচ্ছা 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 ভাই। 9:30 একটা মিটিং আছে, ঠিক আছে? ও আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে। So, ভালো থাকেন সবাই। ভাই আজকে কাজটা কি রিলেটেড হয়েছে একটু বলবেন, মানে শেষে join করছি তো, ইনস্টাগ্রামের, জানি না। হ্যাঁ, ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং, কিভাবে ইনস্টাগ্রামে অর্গানিক মার্কেটিং করা যায়। আরেকটা বিষয় আমি বলে দিই, ইনস্টাগ্রামে কিন্তু বিজ্ঞাপন দেওয়া যায়, অ্যাডস দেওয়া যায়, হ্যাঁ, ইনস্টাগ্রামেও অ্যাডস দেওয়া যায়। যাই হোক, তো আজকে ক্লাস ছিল ইনস্টাগ্রামের অর্গানিক মার্কেটিং, কীভাবে ফ্যান ফলোয়ার বাড়াতে হয়, কেউ যদি ইনস্টাগ্রামে কাজ পায়, ইনস্টাগ্রামের ম্যানেজমেন্টে তাকে কী কী কাজ করতে হয়, সেই কাজগুলো সে কীভাবে করবে, এতটুকু বিষয় ছিল। সো ভালো আজকে থাকেন কি আমাদের সবাই। ইনস্টাগ্রামের শেষ ক্লাস? ইনস্টাগ্রামের আজকে শেষ ক্লাস হলো, আমরা পরবর্তী ক্লাসে যাব হচ্ছে এসইওতে। টুইটারটা তত বেশি গুরুত্বপূর্ণ নয়, ইনস্টাগ্রাম যারা পাবেন তারা টুইটার অটোমেটিক পারবেন, টুইটার একই জিনিস, ওই একই হ্যাশট্যাগ, বুঝতে পেরেছেন? আমি চাই যে দেখি আপনাদের এই কোর্সের সাথে অন্য কোনো টপিক যুক্ত করতে পারি কিনা। আমরা এসইওতে ভাইয়া যাব। ইনস্টাগ্রাম নিয়ে একটা প্রশ্ন ছিল। শিওর। ভাইয়া এই যে ইনস্টাগ্রামে ব্র্যান্ড অ্যাকাউন্ট যে সুইচ করার প্রসেসটা যেটা দেখাইছিলেন না, যে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাইতে, তো এখন এটা কি ফেসবুক প্রোফাইল আর পেজের মতো দুইটা আলাদা প্ল্যাটফর্ম? মানে আমি চাইলে আমার প্রোফাইলে সুইচ করতে পারবো, চাইলে আমি বিজনেস ইয়াতে সুইচ করতে পারবো, মানে একটা হচ্ছে আমার প্রোফাইল টাইপের মতো থাকবে আর একটা হচ্ছে আমার বিজনেসের মতো থাকবে, দুইটা কি আলাদা প্ল্যাটফর্ম নাকি দুইটা মার্জ হয়ে একটা হয়ে যায়? দেখুন, এটা আমাদের কি ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট, তাই না? জি ভাইয়া। এই অ্যাকাউন্টটা এখন আছে হচ্ছে ব্র্যান্ড অ্যাকাউন্টে, কারণ ক্যাটাগরি দেওয়া আছে এখানে। যদি ক্যাটাগরি না থাকে তাহলে কি সেটা ব্র্যান্ড অ্যাকাউন্ট না তখন হয় না। হ্যাঁ, নরমাল অনেকেই, তবে অনেকেই কিন্তু আবার দেখা যায় যে এটাকে হাইড করে রাখে, বুঝতে পারছেন? এটা আপনাকে বুঝতে হবে। আর যাই হোক, এখানে ক্লিক করলে সেটিং এ সেটিংসে আছে এই যে সুইচ অ্যাকাউন্টে পাবেন, এই যে পার্সোনাল অ্যাকাউন্ট। তখন যদি আপনি পার্সোনালে ক্লিক করেন, এই ব্র্যান্ড অ্যাকাউন্টটা চেঞ্জ হয়ে পার্সোনালে পরিণত হয়। অর্থাৎ একটা অ্যাকাউন্টই আপনাকে জাস্ট কি করতেছে, কখনো সে ব্র্যান্ড অ্যাকাউন্ট হচ্ছে, কখনো সেই নিজে আবার পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে। অর্থাৎ আপনার অ্যাকাউন্ট দুটো হচ্ছে না, একটাই অ্যাকাউন্ট হচ্ছে। আচ্ছা, জি, এটাই আমার প্রশ্ন ছিল। মানে আমি ভাবছিলাম এটা প্রোফাইল আর পেজের মতো হয়তো বা সেপারেট থাকে, মানে এটা একটা ভাইয়া, জিনিস। কখনো আমি যখন ব্র্যান্ড অ্যাকাউন্টকে পার্সোনালে সুইচ করব, তখন কি আমার ব্র্যান্ড অ্যাকাউন্টে যে পোস্ট করছিলাম সেটা কি থাকবে। পার্সোনাল অ্যাকাউন্টে দেখা যাবে? যে দেখা যাবে, কোনো সমস্যা হবে না, দেখা যাবে, কোনো সমস্যা হবে না, দেখা যাবে।
ইনস্টাগ্রামে আপনি 5টা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, ঠিক আছে? নয়েজ হচ্ছে ভাই। ওকে, সর্বোচ্চ 5টা অ্যাকাউন্ট আমরা ইনস্টাগ্রামে ইউজ করতে পারি। এই যে আপনারা একটু এই লাইনটা পড়ে নেবেন। আজকে আমার ক্লাস আসলে শেষ। হ্যাঁ, ক্লাস শেষ। এ পর্যন্ত ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।